আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি অষ্টম শ্রেণীর একাডেমিক অনলাইন প্রোগ্রামের ইংলিশ ফ্রি ক্লাসে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা হচ্ছে আমাদের স্ক্রিন এবং সাউন্ড দুইটাই হচ্ছে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা আমাদেরকে একটু টিচার ইনবক্সে লিখে জানাও, যারা হচ্ছে আমাদের সাথে পোর্টালে জয়েন করেছো। আর যারা আমাদের সাথে ফেসবুকে আছো, ফেসবুকেও লিখতে পারো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা। আর যদি কোনো প্রবলেম থাকে দেখতে গিয়ে সেটাও জানাইতে পারো আমাদেরকে, সবকিছু ক্লিয়ার আছে কিনা জানাই। ওকে, সবকিছু ক্লিয়ার আছে, থ্যাংক ইউ ভাইরা, সবাই লিখতেছে সবকিছু ক্লিয়ার আছে। ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে আর 1 থেকে 2 মিনিটের মধ্যে শুরু করব। যে দেখতে পাচ্ছি এখন অনেকে জয়েন করছে, তো তোমাদের সাথে একটু কথা বলে নেই। তোমরা হয়তো বা গতকাল ক্লাসটা করেছিল সন্ধ্যা 6টায়, হ্যাঁ। তো আমাদের একটু প্রবলেমের কারণে আমরা হয়তো তোমাদেরকে সব জানিয়ে দেওয়া হয়েছে যে 4টার দিকে আমাদের ক্লাসগুলো হবে। পরবর্তী যেমন আজকে 4টায় হয়েছে, পরবর্তী যে ক্লাসগুলো হবে শনিবার এবং রবিবার দুইটা ফ্রি ক্লাস আছে তোমাদের, ওই দুইটা ক্লাসও হচ্ছে তোমাদের সেম টাইমই হবে, মানে 4টার থেকে শুরু হবে। হ্যাঁ, আগামী যে ক্লাসগুলো হবে সেগুলো হচ্ছে তোমাদের 4টা থেকেই হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে শুরু করে দিচ্ছি ক্লাস। আপু হচ্ছে তোমাদের সাথে থাকবেন, মিম আপু। এখনই আমরা ক্লাস শুরু করে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো এবং সবাই কোথা থেকে জয়েন করছো, তোমার নাম এবং যে জায়গা থেকে জয়েন করছো একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আচ্ছা, ঢাকা থেকে সারা জয়েন করছে, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মাহির জয়েন করছে, তাসমিয়া। চিটাগাং থেকে মারুফ জয়েন করেছে। তো সকলে আমাদের সাথে যুক্ত থাকো একদম শেষ ক্লাসের একদম শেষ পর্যায় পর্যন্ত। আমরা শুরু করে দিব আজকে আমাদের ফ্রি ক্লাস। এবং তোমরা ফেসবুকে যারা যুক্ত আছো ফেসবুক লাইভে, তারা তোমাদের সহপাঠীদেরকেও আসলে কমেন্টে মেনশন করে দিতে পারো, যাতে তারা এসে তোমাদের সাথে একসাথে ক্লাসটা করে। আচ্ছা, সো আজকে আমাদের ক্লাস 8-এর ফ্রি ক্লাস। যারা যারা ক্লাস 8-এর স্টুডেন্ট আছো তারা সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলো এবং ক্লাসমেটদেরকেও মেনশন করে জয়েন করতে বলো। তো আজকে আমাদের আসলে ফ্রি ক্লাসে কি কি থাকছে এবং আমরা কিভাবে ক্লাসটা আসলে শেষ পর্যন্ত করব। প্রথমে আমাদের থাকবে আমাদের ইংলিশ ফর টুডের ইউনিট 1 এর লেসন 2, অর্থাৎ আমাদের একটা টেক্সট থাকছে ইংলিশ ফর টুডের। তারপর আমরা গ্রামাটিক্যাল সেকশনে পড়ব পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আসলে গ্রামারে একদম বেসিক একটা আসলে কি বলবো, একদম বেসিক একটা টপিক, যেটা আসলে না জানলে তোমরা ভালো করে অন্যান্য যে কোনো টপিকে আসলে সমস্যা বা একটা গ্যাপ থেকেই যাবে। তো এটা শেষ করার পরে আমরা মোটামুটি আবার টেক্সটে ব্যাক করে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব যে পার্টস অফ স্পিচ ভালো করে আমরা পারছি কিনা। তো এগুলো তো আমরা আলোচনা করবই, তার পাশাপাশি এক্সামে আসলে এখান থেকে কোশ্চেন কিভাবে আসে, এই ধরনের কোশ্চেন আমরা কিভাবে আসলে ট্যাকেল করতে পারবো, সেসব বিষয় নিয়েও আজকে আলোচনা থাকছে। তো সবাই কি রেডি আজকে ক্লাসের জন্য? আচ্ছা, সিলেট থেকে রাজ জয়েন করেছে, তাহমিদ জয়েন করেছে, সারা জয়েন করেছে। আচ্ছা, ধন্যবাদ সকলকে। চলো আমরা ক্লাসটা শুরু করে দেই তাহলে। আমাদের প্রথমেই থাকছে ইংলিশ ফর টুডের ইউনিট 1 এর লেসন 2টা। তো ইউনিট 1 এর লেসন 2 খুবই ইন্টারেস্টিং। লেসন 2 তে কি আছে? নকশি কাঁথা নিয়ে আমাদের একটা লেসন আছে। তো খুবই বোঝাই যাচ্ছে ট্রেডিশনাল এবং ইম্প্যাক্টফুল একটা টেক্সট। আমরা একটু দেখে যাই যে আসলে টেক্সটে কি আছে। তো প্রথমেই আমরা একটা ব্যাপার আগে বলে নেই যে এ ধরনের টেক্সট থেকে আমাদের বার্ষিক পরীক্ষা বা বোর্ড প্রশ্নে সবসময় দেখা যায় যে রিডিং প্যাসেজ থেকেই থাকে, হয়তো সিন থাকতে পারে, আনসিন থাকতে পারে, বা রিডিং একটা টেক্সট আমরা পাই। তো সাধারণত রিডিং টেক্সটে আমরা অ্যান্সার কিভাবে করব সেটা নিয়ে অনেকের কনফিউশন থেকে থাকে। রিডিং টেক্সটে আমরা কি করি, যখন কোশ্চেন আমরা এই ধরনের কোনো টেক্সট দেখি আমরা কি করি, প্রথমেই হচ্ছে টেক্সটটা অনেক টাইম লাগিয়ে পড়া শুরু করি, তারপর আমরা কোশ্চেনে যাই, কোশ্চেনে গিয়ে কোশ্চেন পড়ে আমার আবার টেক্সটে ব্যাক করতে হয়। তো এখানে কিন্তু আমাদের অনেকটা সময় নষ্ট হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক্সামের হলের কথা বলছি, সময়ও নষ্ট হয়, প্লাস অনেক ক্ষেত্রে আমরা ইনকারেক্ট অ্যান্সারও করে ফেলি। তো তখন আসলে কিভাবে আমরা কারেক্টলি অ্যান্সার করব সেটা নিয়ে একটু বলবো। প্রথমে যে কোনো রিডিং টেক্সটের ক্ষেত্রে আমরা চলে যাব কোশ্চেনের দিকে, মানে এক্সাম হলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। কোশ্চেনগুলো আমাদের সাধারণত এমসিকিউ থাকে এবং শর্ট কোশ্চেন থাকে। তো এমসিকিউ এবং শর্ট কোশ্চেন আমরা একবার একটু রিডিং পড়ে দেন আমরা টেক্সটটা পড়া শুরু করলে খুব ইজিলি কিন্তু আমরা টেক্সটটা পড়ার সাথে সাথেই আমাদের কোশ্চেনের অ্যান্সার কি কি হবে এগুলো কিন্তু আমরা টেক্সটটা দেখে আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু এটা না করে আমরা যদি হচ্ছে দেখা যায় যে টেক্সট অনেক টাইম লাগিয়ে পড়ি, তারপর আবার কোশ্চেনে যাই, তখন কোশ্চেনটা পড়ে কিন্তু আমাদের আবার দেখা যায় টেক্সটে ব্যাক করতেই হয়। তো চলো আমরা একবার একটু ট্রাই করে দেখি যে এটা আসলে কিভাবে হয়। তো আমাদের একদম কি কি কোশ্চেন আসে আমরা একটু পড়ে নেই, আমাদের এই টেক্সট থেকে আমাদের কি কি আসলে বের করতে হবে। প্রথম কথা হচ্ছে দ্য ওয়ার্ড নকশি কাঁথা কামস ফ্রম, মানে এই নকশি কাঁথা এই ওয়ার্ডটা কোন জায়গা থেকে আসছে, কোন ওয়ার্ড থেকে এসেছে, এই ওয়ার্ডটা আমাদের জানতে হবে। সেকেন্ড আমরা যে এমসিকিউটা পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিজেনাস, এটা বেস্ট রিপ্লেসড বাই, কোন ওয়ার্ড দ্বারা বেস্ট রিপ্লেস করা যায়,
অর্থাৎ বেস্ট রিপ্লেস বা এই ধরনের কোশ্চেন যখন থাকে তখন বুঝতেই হয় যে আমাদের সাধারণত তখন সিনোনিমটা আসলে জানতে চায়, মানে এই ওয়ার্ডের সিনোনিমটা কি। তো এই ধরনের কোশ্চেন মানেই হচ্ছে যেই ওয়ার্ডটা জানতে চাচ্ছে সেটা সিনোনিম বা সমার্থক শব্দ, সমার্থক শব্দটা কি সেটাই আমাদের হচ্ছে জানতে হবে। তো তার মানে আমরা বুঝতে পারছি ইন্ডিজিনাসের সমার্থক শব্দটা আমাদের বের করতে হবে। এরপর আমরা নকশি কাঁথা একটা কাইন্ড অফ কাঁথা, কোন কাইন্ড অফ সেটাও আমাদের বের করতে হবে। আমরা দেখে ফেললাম নকশি কাঁথা কিসের সাথে রিলেটেড, কোন ধরনের মানুষজনের সাথে আসলে রিলেটেড সেটাও টেক্সটে জানতে হবে। তারপর এখনকার দিনে নকশি কাঁথা আসলে কিভাবে প্রডিউস করা হয়, মানে কোন ধরনের অডিয়েন্স নিয়ে বা কোন উদ্দেশ্যে আসলে প্রডিউস করা হয় সেটা আমাদের জানতে হবে। তারপর দ্য পিপল অফ বাংলাদেশ এন্ড ওয়েস্ট বেঙ্গল ইউজুয়ালি প্রিপেয়ার কাঁথা, কিসের কারণে আসলে বাংলাদেশের মানুষ এবং ওয়েস্ট বেঙ্গলের মানুষ কাঁথা আসলে তৈরি করে সেই উদ্দেশ্যটাও আমাদের জানতে হবে। তারপর এখানে ওয়ার্ড, এই প্যাটার্নটা আসলে প্যাসেজে কি, অবশ্যই আমরা কোশ্চেনগুলো ভালো করে দেখে রাখি কারণ আমাদের কুইজের জন্য কিন্তু এগুলো আমাদের দরকার হবে। সো এখানে হচ্ছে এই ওয়ার্ডের প্যাটার্নটা, প্যাটার্ন শব্দটার মানে কি প্যাসেজে সেটা জানতে হবে। নকশি কাঁথার মাঠ, এটা কে লিখেছে, পোয়েটের নাম জানতে হবে। আর্টিস্টিক, এটা প্যাসেজে কোন অর্থ দিচ্ছে এই আর্টিস্টিক ওয়ার্ডটা সেটা জানতে হবে। পাশাপাশি জসিমউদ্দিন একটা ফেমাস, কি ধরনের একটা ফেমাস, আসলে কে ছিল সে তারটা জানতে হবে। তার মানে আমরা মোটামুটি পড়েই ফেললাম, আমরা দেখে আসলাম যে আসলে আমাদের কি কি জানতে হবে, মানে এটা আমরা একটু প্র্যাকটিস করে নিলাম যে আসলে সাধারণত আমাদের এক্সাম হলে যখন হচ্ছে কোশ্চেন থাকে কোশ্চেনগুলো আমরা একবার পড়ে এসে এখন আমরা টেক্সটটা পড়া শুরু করি, দেখবো ইজিলি কিন্তু অ্যান্সারগুলো আমরা বের করতে পারবো। তো প্রথমে আছে নকশি কাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। এমব্রয়ডার্ড কুইল্ট কি আমরা একটু জেনে আসি। এমব্রয়ডার্ড হচ্ছে যখন সুই সুতা দ্বারা, এবং কুইল্ট অর্থ হচ্ছে কাঁথা, মানে সুই সুতা দ্বারা যখন কাঁথা প্রস্তুত করা হয় সেটাই হচ্ছে এমব্রয়ডার্ড কুইল্ট আসলে বলা হচ্ছে। মানে নকশি কাঁথা এক ধরনের সুই সুতা দ্বারা তৈরি করা এক ধরনের কাঁথা। তো এখানে অবশ্যই তাহলে আমরা বুঝতে পারছি নকশি কাঁথা আসলে কি, এটার একটা আমরা ডেফিনেশন জানলাম। এই দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাঙালি ওয়ার্ড নকশা হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন। এই যে খেয়াল করো আমরা আগে কিন্তু প্রশ্নগুলো পড়ে এসেছি, প্রশ্ন পড়ে আসার পর অলরেডি আমরা জানি যে প্রশ্নে কি চেয়েছিল, প্রশ্নে কিন্তু চেয়েছিল যে নকশি কাঁথাটা কোন শব্দ থেকে এসেছে। তার মানে আমরা ধরে ফেলতে পারছি যে এই যে আমরা পেয়ে গেলাম আমাদের প্রথম কোশ্চেন আনসার, বাঙালি ওয়ার্ড একটা থেকে এসেছে নকশা। সো বাংলা ওয়ার্ড নকশা থেকে আসছে যাটার অর্থ আর্টিস্টিক প্যাটার্ন। আর্টিস্টিক প্যাটার্ন নিয়েও কিন্তু কোশ্চেন ছিল যে প্যাটার্ন বলতে কি বোঝানো হচ্ছে। তো আমরা একটু জেনে নেই যে এই যে নকশি কাঁথা, নকশি কাঁথা এক ধরনের কাঁথা যেটা হচ্ছে সুই সুতা দ্বারা তৈরি করা হয়, এবং এটার যেহেতু নকশি কাঁথা ওয়ার্ডটা এসেছে নকশা থেকে, এবং বাংলা নকশার অর্থই হচ্ছে যখন হচ্ছে খুব সুন্দর করে আর্টিস্টিক প্যাটার্ন বা আমরা কারুকার্য শিল্প যেটাকে বলে সেখান থেকে এসেছে। তার মানে এখানে কিন্তু এই প্যাটার্ন দ্বারা অবশ্যই নকশাই বোঝানো হচ্ছে। এটাও কিন্তু আমরা পেয়ে গেলাম আরেকটা কোশ্চেন অ্যান্সার। ইট ইজ আ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট and is said to be indigenous to Bangladesh and West Bengal in the India. এই যে ইন্ডিজেনাস, এটার কিন্তু অর্থ আমাদেরকে অবশ্যই এটার সিনোনিম বের করার কোশ্চেনও ছিল। তার মানে ইন্ডিজেনাস অর্থ কি আমরা একটু মনে রাখি, ইন্ডিজেনাস অর্থ হচ্ছে সাধারণত দেশীয়, যখন বলি কোনো কিছু দেশীয় বা স্বদেশজাত সেটাকে আসলে ইন্ডিজেনাস বলা হয়। তার মানে এটা বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য ইন্ডিজেনাস বা দেশীয় একটা হচ্ছে ট্রেডিশনাল একটা শিল্প বলা যায়। তো দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ, কোন জায়গায় এটা সবচেয়ে বেশি আসলে প্রস্তুত বা এটা তৈরি করা সবচেয়ে বেশি কোথায় হয়, সেই জিনিসটা হয় রুরাল বেঙ্গলে। ঠিক আছে, তো এখানে আমরা পাচ্ছি রুরাল বেঙ্গল, এটাও কিন্তু আমাদের কোশ্চেনে ছিল। দ্য নেম নকশি কাঁথা, এই নকশি কাঁথার নামটা বিকেম পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম। জসিমউদ্দিনের সম্পর্কে একটা কোশ্চেন ছিল, জসিমউদ্দিন আসলে কে, আমরা পেয়েই যাচ্ছি জসিমউদ্দিন হচ্ছে কি একজন পোয়েট, এবং নকশি কাঁথায় শিল্প নকশি কাঁথাটার নামটাই এসেছে জসিমউদ্দিনের একটা খুবই বিখ্যাত একটা হচ্ছে ছড়া নকশি কাঁথার মাঠ থেকে, যেটা আসলে 1900 হচ্ছে আমাদের হচ্ছে 1929 সালে যেটা আসলে প্রকাশিত হয়েছিল, সেখান থেকে আমাদের এসেছে, মানে নকশি কাঁথার মাঠ, এখান থেকে আসলে এই নামটা এসেছে প্রথম নকশি কাঁথা। তো এটা পপুলার হয়েছে তখন। ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, আবার আমরা জানলাম যে কি কারণে আসলে ট্রেডিশনাল কাঁথা বা এই ধরনের কাঁথা আসলে কি কারণে আসলে সবচেয়ে বেশি তৈরি করা হয়, ফ্যামিলি ইউজ বা সাধারণত হচ্ছে আমাদের নিজস্ব যেই পারিবারিক ব্যবহারের জন্যই আসলে এই কাঁথাগুলো আসলে তৈরি করা হতো, তারপর এই জিনিসটা পপুলার হয়ে যায়। জি আচ্ছা, এরপর ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কুইলস, মানে পুরন বা নতুন কাপড় এবং সুতা দ্বারা সাধারণত এই কাঁথাগুলো তৈরি করা হয়। আচ্ছা,
এরপর আমরা জেনে আসি যে আসলে কোন কোন জায়গায় এগুলো সবচেয়ে বেশি ফেমাস বা বিখ্যাত কোন কোন জায়গায়। এখানে নামও আছে ময়মনসিংহ, জামালপুর, পাশাপাশি আছে রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর। এগুলো হচ্ছে সাধারণত এই শিল্পের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত, মানে এই সব জায়গায় সবচেয়ে বেশি শিল্পগুলো প্রস্তুত হয়। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। এই যে খেয়াল করি এটা এখন কিভাবে আসলে তৈরি করা হয়, কি জন্য তৈরি করা হয়, কমার্শিয়ালি বা বাণিজ্যিক কারণে কিন্তু এখন এটা তৈরি করা হয়। আগে যদিও এটা ফ্যামিলি ইউজ বা ব্যক্তিগত যেই পারিবারিক ব্যবহারের জন্য কাঁথা তৈরি করা হতো, কিন্তু এখন এটার এত চাহিদা এবং এত এটা পপুলার বা বিখ্যাত হয়ে গিয়েছে যে এখন এটা কমার্শিয়ালি বা বাণিজ্যিক ভাবে বাহিরে ইভেন হচ্ছে এটা কিন্তু বাহিরেও এখন হচ্ছে আমাদের কি করা হয়, এক্সপোর্ট করা হয়। সো ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডক্রাফট শপস। এই হ্যান্ডক্রাফট মানে কি হস্তশিল্পর খুবই হচ্ছে বিভিন্ন ধরনের অনেক বেশি দামি যেসব হস্তশিল্পর দোকান, সেই সব জায়গায় এখন সাধারণত এগুলো কিনতে পাওয়া যায় শিল্প হিসেবে। দ্য কুইলস মানে কিন্তু কাঁথা, কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডার্ড অন দেম। তো এইটা কেন আসলে অনেক বেশি ডিমান্ড বা এটা চাহিদা কেন বেশি, কারণ খুবই কালারফুল প্যাটার্ন থাকে এবং যেহেতু সুই সুতার কাজ থাকে, এটা খুবই একটা ট্রেডিশনাল ওয়ার্ক বা হস্তশিল্প, সুই সুতার কাজের জন্য এটার ডিমান্ড এখন অনেক বেশি। তো আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে মোটামুটি একটু পড়ে গেলাম, আমরা পড়লাম যে আসলে হচ্ছে এই মোটামুটি টেক্সটটা এবার পড়লাম। এবার টেক্সট থেকে আমরা দেখি যে বিভিন্ন ওয়ার্ড এবং মিনিং গুলো আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। তো এখানে হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো কি অলরেডি আমার কথায় কিন্তু চলে এসেছে। এমব্রয়ডারি মানে কি, এই যে অলংকৃত করা, যদিও এটার আক্ষরিক অর্থ অলংকৃত করা, কিন্তু সাধারণত এমব্রয়ডারি বলা মানেই হচ্ছে সুই সুতার কাজের একটা ধরন থাকবে, মানে কাপড়ের উপর সেলাই করা, সেই কাজটাকে এমব্রয়ডারি ওয়ার্ক বলা হয়। তো এটা আমরা একটু মাথায় রাখলাম। কুইল্ট অর্থ তো কাঁথা, এটা বলা হয়েছে। আর্টিস্টিক মানে শিল্পী সুলভ, এটাও আমরা জানলাম। প্যাটার্ন মানে কি নকশা। খেয়াল করবে প্যাটার্ন কিন্তু অর্থ অনেক কিছুই হতে পারে, সিকোয়েন্স অনেক কিছুই হতে পারে, কিন্তু কথা হচ্ছে এই টেক্সটের আলোকে কিন্তু প্যাটার্ন বলতে আসলে নকশাই বলা হয়েছে, কারণ আমরা দেখেছি যে ওখানে বলা হয়েছে যে আর্টিস্টিক প্যাটার্ন, মানে এখানে কিন্তু আসলে এই নকশাটার কথাই বলা হয়েছে। সো এখানে এটার অর্থ নকশা। ট্রেডিশনাল মানে ঐতিহ্যবাহী। ক্রাফট অর্থ শিল্প, এটা আমরা জানি। ইন্ডিজেনাস, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আমরা জানবো। দেশীয়, তো এইটার হচ্ছে আসলে আমাদের সাধারণত সিনোনিম কি হতে পারে, নেটিভ বা স্বদেশজাত। দেশীয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, এটা আমরা মাথায় রাখবো। আর্ট অর্থ শিল্প বা কলা, এটা আমরা মোটামুটি সবাই জানি। প্র্যাকটিস অর্থ চর্চা করা, এখানে আমরা রুরাল একটু জেনে রাখবো। রুরালটা অর্থ কি, রুরাল অর্থ গ্রাম্য। তো রুরাল থিংস বা রুরাল বেঙ্গল যখন বলা হয় তখন অর্থ হচ্ছে গ্রামাঞ্চলের বাংলার ওই অঞ্চলে আসলে এই ধরনের কাজ সবচেয়ে বেশি হতো। এরপর আমরা চলে যাই কমার্শিয়ালি বাণিজ্যিক ভাবে, এটাও আমরা জানি। হ্যান্ডিক্রাফটটা একটু জেনে রাখবো, এটা হচ্ছে হস্তশিল্প, সাধারণত হাত দিয়ে তৈরি করা ওয়ার্ক। যেমন সুই সুতার কাজ মানে কি, এটা অবশ্যই হস্তশিল্প। সো এই ধরনের হাত দিয়ে তৈরি করা যেসব শিল্প থাকে এগুলোকে হ্যান্ডিক্রাফট বলা হয়। তারপর হচ্ছে আমরা ডিমান্ড অর্থ চাহিদা, এটাও জানি। চলো এবার আমরা অ্যান্সার গুলা করি, আমি জানি সবাই হয়তো পারবে। বলতো দ্য ওয়ার্ড নকশিকাঁথা কামস ফ্রম দ্য, এখন সবাই আমাকে ফেসবুক লাইভে যারা যুক্ত আছো কমেন্টে জানিয়ে দাও, এবং এর পাশাপাশি যারা পোর্টালে যুক্ত আছো কমেন্টে জানিয়ে দাও কি হবে অ্যান্সার। ভেরি গুড, আমি অনেককে দেখতে পাচ্ছি পোর্টালে অ্যান্সার করে দিচ্ছে, সবাই অ্যান্সার করছে এবং একদম কারেক্ট। এটা আসলে কোন ওয়ার্ড থেকে এসেছে, আমরা কিন্তু বলেইছিলাম যে যখন আমরা প্রথমে আসলে কোশ্চেনগুলো একটু পড়ে নিব তারপর টেক্সটটা পড়লে ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো চলো, এখানে নকশিকাঁথাটা আসলে কোনখান থেকে এসেছে, একটা বেঙ্গালি ওয়ার্ড থেকে এসেছে। আচ্ছা, ভেরি গুড, সবাই অ্যান্সার করতে পারছে। এরপর আমরা চলে যাই যে ইন্ডিজেনাস, বলেছিলাম যে ইন্ডিজেনাস ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। এটার অর্থ কি বলতো, এটা কি অ্যান্সার করতে পারবে? সকলে খুব দ্রুত অ্যান্সার করে দাও। ভেরি গুড, ইন্ডিজেনাস অর্থ অবশ্যই আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম যে এটার অর্থ যেহেতু দেশীয় অথবা স্বদেশজাত, তার মানে হচ্ছে এই জিনিসটা কিন্তু চলে আসে আমাদের হচ্ছে একই ধারণা, বা এই যে নেই ধারণা এখান থেকে চলে আসছে, তার মানে এইটা কিন্তু আমাদের অর্থ হচ্ছে সাধারণত রিপ্লেস বাই বা এটার সিনোনিম আমরা নেটিভটা দিতে পারি। আচ্ছা, তারপর আমরা চলে যাই নকশিকাঁথা ইজ আ কাইন্ড অফ, কি ধরনের, দেখি এটা কে কে পারবে, কি ধরনের কাঁথা? ভেরি গুড, অনেকে অ্যান্সার দিচ্ছে। অনেকে দেখি ওল্ড এজ এবং আসলে কনভেনশনালের মাঝখানে একটু তোমরা কনফিউজ করে ফেলেছো, এটা অবশ্যই কনভেনশনাল হবে।
কেন কনভেনশনাল অর্থ হচ্ছে, কনভেনশনাল সাধারণত অর্থটাই আসে ট্রেডিশনাল বা ঐতিহ্যবাহী কোনো কিছু থেকে কনভেনশনাল সেই অর্থটা আসে। ওল্ড এজ মানে খুবই প্রাচীন বা পুরাতন। তো যদিও নকশি কাঁথা আসলে একটা ট্রেডিশনাল একটা ওয়ার্ক, এটা কিন্তু খুব প্রাচীন পুরাতনের সাথে না গিয়ে এটা কিন্তু আমাদের কনভেনশনাল অ্যান্সারটা হবে। মডার্ন বা আল্ট্রা মডার্ন তো অবশ্যই হবে না, তো এখানে কারো কনফিউশন হয় নাই। তো মাথায় রাখবে কনভেনশনাল বা ট্রেডিশনাল ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের কিন্তু অপশন বিটা অ্যাপ্রোপ্রিয়েট। সো এখানে অ্যান্সারটা অপশন বি হবে। নকশি কাঁথা ইজ রিলেটেড টু এইটা বলো তো, কে কে পারবে? খুবই ইজি, দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও কি হবে অ্যান্সার। কোন ধরনের মানুষের সাথে সম্পর্কিত? এটা কিন্তু চলেই এসেছে, আমরা একবার যখন টেক্সট পড়ে আবার আমরা যখন কোশ্চেনটা পড়ে টেক্সট পড়তে গিয়েছিলাম তখন কিন্তু অলরেডি কথায় চলে এসেছে। এটা কি ধরনের হবে? আচ্ছা, অবশ্যই রুরাল পিপল বা গ্রাম্য পিপলের সাথে এটা হচ্ছে সম্পর্কিত, কারণ গ্রামাঞ্চলের মানুষদের ওখান থেকে আসলে এই হস্তশিল্পটা বা নিজেদের ফ্যামিলি ইউজের জন্য কাঁথা তৈরির ব্যাপারটা শুরু হয়েছিল, তারপর জিনিসটা পপুলার হয়, যেটা আমরা টেক্সটে পড়লাম। তো এটা অবশ্যই রুরাল পিপল হবে। নাও ডেজ নকশি কাঁথা ইজ প্রডিউসড, এখনকার দিনে নকশি কাঁথা কি জন্য আসলে তৈরি করা হয় বা প্রডিউস করা হয়? অপশনে আছে আমাদের ট্রেডিশনালি, ন্যাশনালি, কমার্শিয়ালি, নর্মালি। তো এখানে একটু খেয়াল রাখবে, যদিও আমরা জানি যে হ্যাঁ ট্রেডিশনালি তো এটা প্রডিউস করা হতো, ফ্যামিলি ইউজের জন্য প্রডিউস করা হতো, কিন্তু কথা হচ্ছে নাও ডেইস, এটা কিন্তু টেক্সটে সুন্দর করে আছে যে নাও ডেইস এটা আসলে কখন হবে। এখনকার সময় এটা কাদের জন্য তৈরি করা হয়? অবশ্যই এখনকার সময় কমার্শিয়ালি এই জিনিসটা তো প্রস্তুত করা হয়, এটা টেক্সটে একদম সুন্দর করে উল্লেখ আছে। সো এখানে কিন্তু অ্যান্সারটা আমাদের অপশন সি হবে। তারপর আছে দ্য পিপল অফ বাংলাদেশ এন্ড ওয়েস্ট বেঙ্গল ইউজুয়ালি প্রিপেয়ার কাঁথা ফর, কি জন্য বলতো? বাংলাদেশের মানুষ এবং ওয়েস্ট বেঙ্গলের মানুষ কি জন্য এই কাঁথাগুলো সাধারণত তৈরি করে? সাধারণত তৈরি করে মানে কি? অবশ্যই বোঝা যাচ্ছে যে সাধারণত এই কাঁথাগুলার আসলে পারপাস বা উদ্দেশ্য কি থাকে। ভেরি গুড, আমি দেখতে পাচ্ছি সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছ। সাধারণত কিন্তু ওখানে বলাই হয়েছে ফ্যামিলি ইউজের জন্য এটা তৈরি করা হয়। সো এখানে অ্যান্সারটা আমাদের এ হবে। এরপর আমাদের একটা কুইজ আছে, যারা পোর্টালে যুক্ত আছো তারা তোমাদের অপশন পেয়ে যাবে চারটা, অপশন একটাতে ক্লিক করবে যেটা তোমার কারেক্ট অ্যান্সার মনে হচ্ছে, এবং যারা ফেসবুক লাইভে আছো তারা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও আসলে এখানে কি হবে, প্যাটার্ন দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে। স্টেপ বাই স্টেপ বোঝানো হচ্ছে, সিরিজ বোঝানো হচ্ছে, আর্টিস্টিক ডিজাইন বোঝানো হচ্ছে, নাকি হ্যান্ডমেড ওয়ার্ক? একটু চিন্তা ভাবনা করে আমরা দিয়ে দিব কুইজটা। আবার একটু মনে করার চেষ্টা করি, এই ধরনের তোমরা রিডিং প্যাসেজ পরবর্তীতেও পাবে, পরবর্তীতে পেলেও সাধারণত এই ধরনের কোশ্চেন থাকে, তোমার সিনোনিম অ্যান্টোনিমের একটা কোশ্চেন থাকবে, অথবা এই ধরনের ডাইরেক্ট কোশ্চেন থাকবে যে এই ওয়ার্ডটা আসলে কি অর্থ দিচ্ছে। তখন মনে রাখবে যে এই ওয়ার্ডটা আসলে প্যাসেজে কি অর্থ দিচ্ছে। অনেক ক্ষেত্রে হতে পারে কনটেক্সচুয়াল মিনিং এবং একটা ওয়ার্ডের আক্ষরিক মিনিং কিন্তু ভিন্ন হতে পারে। যেমন ভাবে প্যাটার্ন তুমি অন্য একটা কনটেক্সটে বসলে অন্য মিনিং হতে পারতো, কিন্তু এই টেক্সটের কনটেক্সটে বা এই টেক্সটে আসলে কি অর্থ দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু তোমার তখন অ্যান্সারটা করতে হবে। এটা অবশ্যই মাথায় রাখবে, শুধু এই টেক্সটের ক্ষেত্রে না, যে কোনো রিডিং প্যাসেজে তোমরা পরবর্তীতে কিন্তু এই ধরনের বোর্ডে এই ধরনের কোশ্চেন পাবে। তখন সবসময় চিন্তা করার চেষ্টা করবে যে টেক্সটের আদলে বা টেক্সটের আলোকে আসলে অর্থটা কি ছিল। এবার সবাই অ্যান্সার করে দাও। ভেরি গুড, আমি দেখতে পাচ্ছি যে ফেসবুক লাইভেও অনেকে একদম কারেক্ট অ্যান্সার দিচ্ছে এবং আমাদের পোর্টালেও সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে। ভেরি গুড, অবশ্যই এটা আর্টিস্টিক ডিজাইন, মানে এই টেক্সটের আলোকে বলাই হচ্ছে যে নকশি কাঁথার কিন্তু এসেছে বাঙালি ওয়ার্ড নকশা থেকে, এবং সেখান থেকে এই জিনিসটা আসলে হচ্ছে নকশা মানে কি? নকশা অর্থই হচ্ছে আর্টিস্টিক প্যাটার্ন, আর্টিস্টিক প্যাটার্ন মানে কি? আর্টিস্টিক ডিজাইন। সো যেহেতু বোঝাই যাচ্ছে যে এখানে প্যাটার্নটা আসলে এই প্যাসেজে কি অর্থ দিচ্ছে, অর্থ দিচ্ছে এই কারুকাজ শিল্পের যেই প্যাটার্ন সেটার কথা বলা হচ্ছে। ভেরি গুড,
অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছো, অনেকে হয়তো প্রথমটা অ্যান্সার দিয়েছো। একটু মাথায় রাখবে, অ্যাগেইন আবার একটু রিক্যাপ করে দেই যে প্রথমটা কেন হবে না, কোনোটার আক্ষরিক মিনিং এর সাথে একটু যায়, এটা হলেই কি আনসার কিন্তু আসলে সাধারণত হবে না। এই জন্যই এ ধরনের কোশ্চেনেরই সাধারণত দেখা যায় যে 60-70% ভুল করে। কেন ভুল করে? কারণ তোমরা একদম আক্ষরিক অর্থের সাথে নিয়ে নাও। সবসময় মনে রাখবে যে এই ধরনের রিডিং প্যাসেজের কোশ্চেনটা সবসময় তোমাদের একদম প্যাসেজের আলোকে আসলে কি অর্থটা কি মিনিং দিচ্ছে সেই অনুযায়ী আমাদের ধরতে হবে। সো ধন্যবাদ সবাইকে। এরপর আমরা চলে যাই যে নকশি কাঁথার মাঠ লেখা কার দ্বারা, এই কাব্যগ্রন্থটা আসলে কার, কে লিখেছে, এটা একটু আমাকে অ্যান্সারে জানিয়ে দাও। খুব সুন্দর করে দেয়া আছে টেক্সটে দেয়া না থাকলেও আমরা অনেকে অলরেডি জানি এটা কে লিখেছে। অবশ্যই, এটা অবশ্যই আমাদের জসিমউদ্দিন লিখেছে। এখানে বলাই হচ্ছে যে জসিমউদ্দিনের এটা কিন্তু একটা নকশিকাঁথার মাঠ থেকে নেয়া। তারপর দ্য ওয়ার্ড, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড আর্টিস্টিক মিন ইন দ্য প্যাসেজ। আচ্ছা, এবার হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে এই আর্টিস্টিক এই প্যাসেজে আসলে কি মিনিং দিচ্ছে। একটু আমরা চিন্তা করার চেষ্টা করি, জাস্ট আর্টিস্টিক ওয়ার্ডটা প্যাসেজে কি মিনিং দিচ্ছে। অবশ্যই বুঝতে পারছি যে লিটারাল না, আক্ষরিক অর্থে না, কনটেক্সচুয়াল মিনিং বা এই কনটেক্সটে এই প্যাসেজের আলোকে আসলে কি অর্থ দিচ্ছে সেটা তাড়াতাড়ি একটু অ্যান্সার জানিয়ে দাও, দেখি কে কে পারছো। ভেরি গুড, আমি দেখছি অনেকেই একদম কারেক্ট অ্যান্সার দিচ্ছে। আবরার, তারিকুল, ফাহিম, শ্রেষ্ঠা, মাইশা, তারপর আমি ফেসবুকে দেখতে পাচ্ছি জেসমিন হাসান জুই কারেক্ট অ্যান্সার দিয়েছে, মাইমুন, আদিল কারেক্ট অ্যান্সার দিয়েছে। ধন্যবাদ সকলকে। অবশ্যই জিনিসটা ক্রিয়েটিভ হবে। কেন? কারণ আর্টিস্টিক এখানে মানে হচ্ছে ক্রিয়েটিভ বা নতুন করে তৈরি করা যেই ধারণাটা, যে কোনো ধরনের হচ্ছে কারুশিল্প মানে কি ক্রিয়েটিভ ব্যাপারটা, এখানে কিন্তু একটা কারুশিল্প বা শিল্পের কথাই বলা হচ্ছে নকশিকাঁথা কে একটা শিল্প হিসেবে ধরে। সো সেক্ষেত্রে এটা অবশ্যই আর্টিস্টিক মানে ক্রিয়েটিভ হবে। জসিমউদ্দিন ওয়াজ আ ফেমাস, এটা তো আমরা সবাই জানি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কুইজে আছে, পোর্টালে আমি দিব, এটা সবার একদম অবশ্যই কারেক্ট করতে হবে। ফেসবুকে লাইভে যারা যুক্ত আছো অ্যান্সার কমেন্টে হচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে দাও। এবং এটা আমি একদম কোনো রং অ্যান্সার কিন্তু নিব না, এটা যাতে 100% সবাই একদম কারেক্ট করে। সো এই ধরনের কিন্তু তোমাদের একটু মিক্স আপ কোশ্চেন থাকবে। কিছু কিছু কোশ্চেনে তোমাদের অবশ্যই কনটেক্সচুয়াল অর্থ বের করতে হবে, কিছু কিছু কোশ্চেনে ডাইরেক্ট তোমার সিনোনিম অ্যান্টোনিম বিপরীত এবং সমার্থক শব্দ বের করতে হবে, কিছু কিছু কোশ্চেনে জাস্ট ইনফরমেশন তোমাকে চাবে, ইনফরমেশনটাও বের করতে হবে। ওভারঅল তোমার জাস্ট আমার যেই কোশ্চেনগুলো থাকবে এমসিকিউ কোশ্চেনগুলো পড়ে আমরা টেক্সটে ব্যাক করে তারপর কিন্তু হচ্ছে আমরা টেক্সটটা পড়ার পর দেখবো যে আমরা ইজিলি কিন্তু আমাদের ব্রেইন তখন হচ্ছে প্রত্যেকটা ইনফরমেশন ক্যাচ করে ফেলবে। আমি দেখতে পাচ্ছি একদম মুশফিক অ্যান্সার দিয়েছে, ইশরাত, সাইফুল, হেমা অ্যান্সার দিয়েছে, শিলা অ্যান্সার দিয়েছে, রেহানা, সাদিকা, নাইম, আদিল অ্যান্সার দিয়েছে, আচ্ছা জলি অ্যান্সার দিয়েছে। সকলে একদম কারেক্ট অ্যান্সার দিচ্ছ। সো উনি অবশ্যই একটা ফেমাস পোয়েট, এখানে দেয়াই আছে যে জসিমউদ্দিন এই পোয়েটের হচ্ছে নকশিকাঁথার মাঠ থেকে আসলে নামটা সবচেয়ে বেশি পপুলার হয়। সো আমরা দেখতে পারলাম। ধন্যবাদ সকলকে একদম আমাদের সাথে যুক্ত থেকে এত ইন্টারেক্টিভ ভাবে সবগুলো কারেক্ট অ্যান্সার দেওয়ার জন্য। তো আমাদের টেক্সটে আশা করি কারো কোনো সমস্যা নেই। যদি একটু রিক্যাপ করি তাহলে আমরা মেইন কথাটা কি ছিল, আমাদের কিছু কিছু পয়েন্ট একটু মাথায় রাখতে হবে। সাধারণত আমরা কোশ্চেনটা পড়ে তারপর টেক্সট পড়া শুরু করব এবং তাহলে ইজিলি আমাদের হচ্ছে টাইমটা একটু বেঁচে যাবে এবং ইজিলি কারেক্ট অ্যান্সার বের করতে পারবো। সেকেন্ড কথা হচ্ছে বিভিন্ন মিক্স আপ কোশ্চেন থাকে, কিছু কিছু কোশ্চেনে লিটারাল মিনিং এ না গিয়ে মানে আক্ষরিক অর্থে না চিন্তা করে ওই প্যাসেজের আলোকে অর্থটা আসলে কি দিচ্ছে সেটা চিন্তা করতে হবে। এবং কিছু কিছু কোশ্চেনে একটু চিন্তা ভাবনা করে আসলে দিতে হবে যে আগের সময় হয়তো একটা কথা বলা হয়েছে কিন্তু এখনকার সময় অলরেডি বলা আছে যে নাউডেইস আসলে কি কি জন্য প্রস্তুত করা হয়, কমার্শিয়াল আসলে প্রস্তুত করা হয় আমাদের নকশিকাঁথা। সো এই ধরনের কিছু কনফিউজিং কোশ্চেনও থাকবে, পুরো প্যাসেজ পড়ে যাতে আমরা ইজিলি অ্যান্সার করতে পারি। তো ধন্যবাদ সকলকে। এবার আমরা এটা তো আমরা জানলাম যে এমসিকিউটা কিভাবে আমরা অ্যান্সার করব। এবার আমরা চলে যাই শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আমাদের সাধারণত अगेन মিক্স আপ কিছু কোশ্চেন থাকবে, ডাইরেক্ট ডেফিনেশনের কিছু কোশ্চেন থাকতে পারে, যেমন এখানে যেমন আছে যে এখানে নকশিকাঁথাটা কি, তারপর আছে ওয়্যার ওয়াজ দ্য নেম নকশিকাঁথা টেকেন ফ্রম, কোথা থেকে নেওয়া হয়েছে, এটা তো অবশ্যই আছে, বাংলা ওয়ার্ড যেই নকশা সেখান থেকে নেওয়া হয়েছে।
তারপর এটা ছাড়াও হচ্ছে নকশি কাঁথা পপুলার কিভাবে হলো বা জনপ্রিয় কিভাবে হলো, ওই যে জসিমউদ্দিনের, আমরা অলরেডি জানি যে জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ 1929 সালে যেই কাব্যগ্রন্থটা ছিল সেখান থেকে আসলে এটা নেওয়া হয়েছে। তারপর এই ওয়াটার ইউজ টু মেক নকশি কাঁথা, অবশ্যই ওল্ড এবং নিউ ক্লথ, ওল্ড এবং নিউ ক্লথসও আছে, মানে পুরান এবং নতুন কাপড়, এবং থ্রেড, সুতা দ্বারা আসলে নকশি কাঁথা তৈরি করা হয়। ওয়াই আর দ্য ট্রেডিশনাল কাঁথাস মেড, কেন এই কাঁথা মেড সাধারণত তৈরি করা হয়? অবশ্যই বলো তো কেন তৈরি করা হয়, কে কে অ্যান্সার করতে পারবে? অবশ্যই এটা কি জন্য আসলে ট্রেডিশনাল কাঁথাগুলো কি জন্য তৈরি করা হতো বলো তো? সাধারণত কিন্তু ফ্যামিলি ইউজে তৈরি করা হতো। অর্থাৎ আমরা অলরেডি এগুলো কিন্তু পেয়ে যাচ্ছি, যেমন সুন্দর করে অ্যান্সার দেয়া আছে যে এখানে হচ্ছে কি ধরনের, এক ধরনের ম্যাগনিফাইড ট্রেডিশনাল কুইল্ট, কুইল্ট মানে হচ্ছে কাঁথা, মেড উইথ আর্টিস্টিক ডিজাইন, বা যেই নকশার কথা বলা হচ্ছে, নকশা অর্থই আর্টিস্টিক ডিজাইন। তারপর আমরা পেয়ে যাচ্ছি যে নকশি কাঁথা কোথা থেকে নেওয়া হয়েছে, বাংলা ওয়ার্ড নকশা থেকে বলা হয়েছে। এরপর এটা তো অবশ্যই জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ থেকে নেওয়া হয়েছে। এবং কি কি তৈরি করা হয়, ওল্ড নিউ ক্লথ এবং থ্রেড, এটা নকশি কাঁথা তৈরি করা হয় এগুলো দ্বারা। এবং তার পাশাপাশি নকশি কাঁথা সাধারণত ডোমেস্টিক ইউজেস, বা ডোমেস্টিক ইউজেস মানে কি, সাধারণত ফ্যামিলি ইউজেস, লোকাল মানে নিজেদের কারণে আসলে ব্যবহার করা হয়। তো আমরা মোটামুটি, হ্যাঁ অবশ্যই তুমি পোর্টালে অবশ্যই তুমি হচ্ছে অ্যান্সারগুলো লিখে দিলে আমি হচ্ছে বলে দিব। আর এখানে হচ্ছে আমাদের অ্যান্সারগুলো অলরেডি দেওয়া আছে, তোমরা এগুলোও তো পেয়ে যাবে, সো এগুলোর সাথে মিলিয়ে নিলেই হবে। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের টেক্সটগুলো আমরা আসলে কিভাবে পড়বো। টেক্সট কিন্তু এখনই শেষ নেই, কারণ টেক্সটে আমাদের পার্টস অফ স্পিচও, আমাদের যেহেতু আজকে গ্রামাটিক্যাল টপিকে পার্টস অফ স্পিচ আছে, সেটা একটু আমরা ভালো করে আত্মস্থ করার পর কিন্তু আবার টেক্সটে ব্যাক করে একটু এই একইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করব। তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে যে আসলে তোমরা ধরতে পারছো কিনা। তো সবাইকে একদম ক্লিয়ার। এটার পাশাপাশি আমাদের কিন্তু সাধারণত সামারি লিখতে দেওয়া হয়। সামারি লেখার সময় আমরা কি কি জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে যখন তোমাদের পরীক্ষার প্রশ্নে সামারি লিখতে দেওয়া হয়, সাধারণত সামারি লেখার কিছু নিয়ম থাকে। তোমরা সামারিকে পুরো মেইন টেক্সটের, মানে মেইন টেক্সটের সাধারণত 1/3 বা 3 ভাগের 1 ভাগ তোমাদের সামারিতে যাবে। সামারিতে স্পেসিফিক কোনো এক্সাম্পল যাবে না, স্পেসিফিক এক্সাম্পল অথবা কোনো ডিটেইল কিন্তু সামারিতে লেখা যাবে না, ঠিক আছে? তো এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। টেক্সটের 1/3 মানে একদম সংক্ষিপ্ত করে মেইন কথাটা সামারিতে যাবে, এবং কোনো এক্সাম্পল বা ডিটেইলস কিন্তু সামারিতে যাবে না। এটা ভেবে আমরা সামারি লিখবো। তো মূল টেক্সটের সামারিটা দেয়া আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। একদম মেইন কথাগুলো, যে এটা কি সেটা তো অবশ্যই লেখা হয়েছে, এটা কোথা থেকে এসেছে, কোন জায়গার, এবং আলাদা করে হচ্ছে বলাই হয়েছে যে এটা পপুলারিটি কোথা থেকে হয়েছে, আবট্রা দ্য পাবলিকেশন অফ পোয়েট জসিমউদ্দিন পোয়েম, এটা ঠিক আছে। তো কোথা থেকে এসেছে, এবং সবাইকে এখন হচ্ছে একদম লাস্টের দিকে একদম বলা হয়েছে যে এটা এখন কমার্শিয়ালি প্রস্তুত করা হয়, মানে একদম মেইন যেই টেক্সটটা আছে এটা কিন্তু জিস্ট একদম আমাদের দেয়া হয়েছে এখানে। আমরা আর একটু পরে, আরো হয়তো হাফ অ্যান আওয়ার পরে হচ্ছে আমরা একটা ব্রেক দিব, আর অথবা আর 15 মিনিট পরেই তোমাদের একটা ব্রেক দিব, 5 থেকে 6 মিনিটে। আচ্ছা, তো আশা করি সকলে এখনো যুক্ত আছো। আচ্ছা, সো এটাই মাথায় রাখতে হবে যে সামারিতে স্পেসিফিক, অনেকেরই দেখে অনেক ধরনের কোশ্চেন আছে সামারি নিয়ে, সামারিতে স্পেসিফিক এক্সাম্পল দেওয়া যাবে না। এটা অর্থ কি বোঝানো হচ্ছে, সামারি সাধারণত তুমি যদি একদম ট্রেডিশনাল নিয়মটা ফলো করো, সামারি একটা টেক্সটের 3 ভাগের 1 ভাগ থাকতে হবে, টেক্সটটা যত বড় সেটার উপর ডিপেন্ড করে। এবং তার পাশাপাশি সামারি মানেই যখন তুমি সংক্ষিপ্ত করে ওই থিম অনুযায়ী তুমি হচ্ছে জাস্ট সংক্ষিপ্ত করে মেইন ইনফরমেশন গুলো লিখবে। এই সামারি খেয়াল করলেই তুমি দেখবে একদম মেইন ইনফরমেশন গুলো একদম টু দা পয়েন্ট দেওয়া আছে, কোনো আলাদা করে ডিটেলস, টেক্সটে আমরা গেলে অনেক ডিটেলস পাচ্ছি, আলাদা করে কিন্তু ডিটেলস দেওয়া নেই, একদম মেইন ইনফরমেশন গুলোই সামারিতে দেওয়া আছে। এটা কি, কোথা থেকে এসেছে, কোনখান থেকে পপুলার হওয়া শুরু করলো, এখন এটা হচ্ছে কি জন্য তৈরি করা হয়, একদম মেইন ইনফরমেশন গুলো। তো সামারি সাধারণত এই দুটো বিষয় মাথায় রেখে এভাবেই আমাদের লিখতে হবে। সো এখন আমরা ইংলিশ সেকেন্ড পেপারে পার্টস অফ স্পিচ, এখানে আমাদের নাউন এবং এটা টাইপস আছে এবং পার্টস অফ স্পিচ আছে, সেগুলো আমরা মোটামুটি পড়বো। আচ্ছা, আরেকটা ব্যাপার, অনেকেরই কোশ্চেন যে সামারি কয় পেজ লিখতে হবে। পেজ দিয়ে কখনো আমরা কাউন্ট করলে আসলে হবে না, পেজ কাউন্ট না করে আমরা চেষ্টা করব যে, দেখা গেল যে তুমি হয়তো তুমি অনেক বড় করে লেখো, তাহলে হয়তো তোমার 2 পেজ 3 পেজ লাগতে পারে, একজনের হাতে লেখা খুবই ছোট, তার হয়তো কম পেজ লাগতে পারে। এভাবে না না চিন্তা ভাবনা করে অ্যাগেইন আমরা 1/3 যাতে লিখি, মানে মূল
টেক্সটটা যতটুকু ওই 1/3 লিখতে পারি। এক্ষেত্রে আমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করে আমরা দেখতে পারি যে মূল টেক্সটটা হচ্ছে এত ওয়ার্ডের, আমার 1/3 হচ্ছে এত ওয়ার্ড হয়। সো আমার সাধারণত আমার লিখতে গেলে কতটুকু পেজ লাগে ওই হিসেবে চিন্তা ভাবনা করতে পারো। পেজ হিসেবে কখনো আসলে কোয়ালিটি অথবা কোয়ান্টিটি আসলে যাচাই করা যায় না। সকলকে অবশ্যই হ্যাপি নিউ ইয়ার। সাউন্ড প্রবলেম একটু কমেন্ট সেকশনে জানাও তো। সাউন্ড ভিডিও প্রবলেম তো হওয়ার কথা না, তারপর কমেন্ট সেকশনে জানাও যে সকলে একদম প্রপারলি আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, অনেকেই বলছে একদম ক্লিয়ার, অনেকে বলছে প্রবলেম হতে পারে, কারো নেট প্রবলেম থাকলে হতে পারে, একটু প্রবলেম হতে পারে, বাট আশা করছি সকলে প্রপারলি শুনতে পাচ্ছ। ঠিক আছে, সো আমরা সেকেন্ড পেপার শুরু করে দিব। আমরা কিন্তু 4:45 অর্থাৎ 4:45 আমরা ছোট্ট একটা ব্রেক নিব, তারপর আমরা আবার ব্যাক করব। তো ততক্ষণ পর্যন্ত অল্প কিছু টাইম আছে, ততক্ষণ পর্যন্ত আমরা ইংলিশ সেকেন্ড পেপারে যতটুকু আগাতে পারি, তারপর তোমরা অবশ্যই একটা ব্রেক পাবে। তো প্রথমেই আমরা একটু মাথায় রাখি যে পার্টস অফ স্পিচ আসলে আমরা কেন পড়ছি, বা গ্রামার পার্ট হিসেবে পার্টস অফ স্পিচের গুরুত্ব কতটুকু। তো মাথায় রাখবে যে পার্টস অফ স্পিচ হচ্ছে গ্রামারের একদম বেসিক একটা পার্ট, যেখানে এটা জানতে পারলে শুধুমাত্র এটা না যে তুমি গ্রামারের সব টপিকে তোমার হেল্প হবে, এটা জানতে পারলে তোমার রিটেন থেকে শুরু করে সব জায়গায় তোমার পার্টস অফ স্পিচ আসলে দরকার হবেই। অর্থাৎ সব ক্ষেত্রেই কিন্তু তোমার পার্টস অফ স্পিচের ডিটেকশন থেকে শুরু করে তুমি যদি ভালো করে বুঝতে পারো যে এই পার্টস অফ স্পিচ এভাবে বসে, এই পার্টস অফ স্পিচকে তুমি যদি আইডেন্টিফাই ভালো করে করতে পারো, তাহলে কিন্তু তুমি সব ধরনের গ্রামাটিক্যাল টপিক তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। আর এখানে যদি তোমার একটু হলেও যদি গ্যাপ থাকে, তখন দেখা যাবে যে পরবর্তীতে, এখন তো তোমার অনেক ক্ষেত্রেই হয়তো সমস্যা হবে, তুমি বুঝতে পারছো না কেন তুমি সেন্টেন্স মেক করতে পারছো না, তুমি হয়তো বুঝতে পারছো না কেন তোমার আসলে উইথ ক্লুজ উইদাউট ক্লুজে ভুল হচ্ছে, কেন তোমার অ্যান্সার লিখতে গিয়ে তোমার ভুল হচ্ছে। এটা কারণ হচ্ছে ঘুরে ফিরে দেখবে পার্টস অফ স্পিচের বেসিক আন্ডারস্ট্যান্ডিং এ সমস্যা থাকা। আর এটা যদি ভালো করে ক্লিয়ার করতে পারো, পরবর্তীতে তোমাদের 8 আছে, 9 আছে, ক্লাস 10 আছে, পরবর্তীতে অ্যাডমিশন আছে, সব ক্ষেত্রে কিন্তু পার্টস অফ স্পিচ তোমার একদম মাস্ট একটা টপিক। আচ্ছা, আচ্ছা, তো আরেকটা ব্যাপার তোমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে প্রতিদিন কিন্তু তোমাদের একই ধরনের প্যাটার্নে, আজকে একটা ফ্রি ক্লাস, তো তোমরা একটা ডেমোটা পেয়েই যাচ্ছ আসলে কেমন ক্লাস হতে যাচ্ছে। আর প্রতিদিন কিন্তু তোমাদের প্রতি ক্লাসের মধ্যেই তোমাদের একটা ফার্স্ট পেপার এবং একটা সেকেন্ড পেপারের টপিক কিন্তু তোমাদের থাকছে। তো এটা একটু বলে রাখলাম। আচ্ছা, ঠিক আছে, তো চলো আমরা এবার শুরু করি। আচ্ছা, আব্দুল একটা প্রশ্ন করেছে যে শর্ট কোশ্চেন কি এক সেন্টেন্সে লিখতে হবে কিনা। এখানে একটু মাথায় রাখবে যে শর্ট কোশ্চেন তোমার নেসেসারি না যে এক সেন্টেন্সের মধ্যেই তোমার শেষ করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শর্ট কোশ্চেনে তোমার হয়তো কন্টেন্ট তোমার হচ্ছে যদি না হয়, তুমি 2 সেন্টেন্সে লিখতে পারো, 3 সেন্টেন্সে লিখতে পারো, এটা তোমার উপর। এক সেন্টেন্সে লিখতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু এটা মাথায় রাখতে হবে গ্রামাটিক্যাল ভুল করা যাবে না, কনসেপচুয়াল বা কন্টেন্টে ভুল করা যাবে না। তো এগুলো ভুল করলে কিন্তু তুমি হচ্ছে বড় সেন্টেন্স অথবা অনেকে অনেক বেশি ব্যাখ্যা লেখে, খুব বেশি বড় করা কিন্তু যাবে না, ঠিক আছে। তো মোটামুটি তোমার যেটা চেয়েছে কোশ্চেনে, ডেফিনেশনের কোশ্চেন চাইলে দেখা যাবে আমরা কিন্তু এক সেন্টেন্সে লিখে ফেলতে পারবো, ঠিক আছে। তো সাধারণত যেমন নকশিকাঁথা কি, এটা যখন কোশ্চেন আসছে একটা ডেফিনেশনের কোশ্চেন, মানে এটার হচ্ছে একদম তোমার জানতে চাচ্ছে কনসেপ্টটা কি, এই ধরনের কোশ্চেনে তুমি এক সেন্টেন্সে হয়তো শেষ করে দিতে পারো। কিছু কিছু কোশ্চেনে দেখা যায় যে তোমার হয়তো একটু আরেকটু বেশি করতে হবে। আচ্ছা, তো চলো এবার আমরা চলে যাই যে এখানে হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব সবগুলোই আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে আছে, এগুলো সম্পর্কে জানা আমাদের অনেক দরকার। তো প্রথমে হচ্ছে আমাদের এটা বোঝার চেষ্টা করি যে আসলে পার্টস অফ স্পিচের ক্ষেত্রে আমরা যদি ভালোভাবে করতে পারি, গ্রামারের সবগুলো অংশই কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো পার্টস অফ স্পিচ মানে কি? পার্টস অফ স্পিচ মানে কি অনেকে অলরেডি জানো। পার্টস অফ স্পিচ, যখন আমরা এটাকে পার্টস অফ স্পিচ বলি, তখন বোঝাই যাচ্ছে যে স্পিচের কিছু পার্ট, তাই না? অর্থাৎ আমি যদি একটা সেন্টেন্স বলি, সেন্টেন্সের বিভিন্ন পার্ট থাকে, বিভিন্ন ওয়ার্ড থাকে, প্রতিটা ওয়ার্ডই এক একটা পার্ট অফ স্পিচ। খুব সিম্পলি যদি আমরা মাথায় রাখতে চাই, প্রতিটা ওয়ার্ড, একটা সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ড এক একটা পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে, বা এক একটা পার্টস অফ স্পিচ। তার মানে পার্টস অফ স্পিচ কি? বাক্যের অংশসমূহ, এই হিসেবে তোমরা মাথায় রাখতে পারো। বাক্যের অংশসমূহ, বাক্যের অংশ কি? প্রতিটা ওয়ার্ডই কিন্তু তোমার এক একটা পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচের হচ্ছে এখানে আমাদের একটু মাথায় রাখতে হবে যে একটা এক্সাম্পল দিয়ে আমরা একদম ক্লিয়ার হয়ে যেতে পারবো। যদি আমরা এই সেন্টেন্সটা খেয়াল করি, আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, এখানে চেষ্টা করো
কয়টা ওয়ার্ড বা কয়েকটা আমাদের পার্ট আছে বলো তো? এই পুরো সেন্টেন্সে কয়টা পার্ট আছে? আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। মোট আমরা 5টা পার্ট পাচ্ছি না? এই যে আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, এই 5টা পার্টই আমাদের 5টা পার্ট অফ স্পিচ। ক্লিয়ার সবাই? ভেরি গুড। আমি দেখছি অনেকে ডেফিনেশন, জাহের একটা সুন্দর ডেফিনেশন লিখে দিয়েছে, এভরি ওয়ার্ড অফ আর সেন্টেন্স ইজ দ্য পার্টস অফ স্পিচ। এভাবে মাথায় রাখতে পারো অবশ্যই। বড় করে মুন রহমান একটা কমেন্ট করেছে, বড় করে লিখলে কি ভুল হবে কিনা? না, অবশ্যই ভুল হবে না। যদি তুমি ভুল তো হবে না, এখন কথা হচ্ছে তুমি যদি গ্রামাটিক্যাল পার্ট একদম হচ্ছে সবগুলা ঠিকভাবে করতে পারো তাহলে তুমি সেন্টেন্স বড় করতে পারো, কোনো সমস্যা নেই। বাট তোমার গ্রামাটিক্যাল সবকিছু কিন্তু ঠিক থাকতে হবে। জি, ঠিক আছে। আচ্ছা, হ্যাভ কোন পার্টস অফ স্পিচ? হ্যাভ হচ্ছে ভার্ব, বোঝাই যাচ্ছে এখানে হ্যাভ ভার্ব। তো আমরা মোটামুটি সবকিছু নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা চলে যাচ্ছি যে এখানে কিন্তু সবগুলাই বাক্যে আলাদা আলাদা অংশ। যেহেতু আলাদা আলাদা অংশ, তাহলে মানে এই বাক্য বা স্পিচে মোট 5টা অংশ আছে এবং এই 5টা অংশের প্রতিটি এক একটি পার্ট অফ স্পিচ, মানে এই বাক্যের অংশ। স্পিচের পার্ট অফ স্পিচ মানে এখন হচ্ছে পার্টস অফ স্পিচ নিয়ে আই গেস সবাই ক্লিয়ার, সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়েছো। তো এখানে আমাদের একটু মাথায় রাখতে হবে যে যেমন প্রতিটা ওয়ার্ড কোনো না কোনো পার্টস অফ স্পিচ, অলরেডি কিন্তু কথায় চলে এসেছে। খুব সিম্পলি আমরা চিন্তা ভাবনা করলে জাস্ট এই জিনিসটা মাথায় রাখতে পারি যে প্রতিটা ওয়ার্ডই কোনো না কোনো পার্টস অফ স্পিচের কাজ করে। তো এই ক্ষেত্রে আমাদের যেমন আই ইট রাইস, এখানে আই কি হবে? আই, অবশ্যই আই তাহলে হচ্ছে একটা প্রোনাউন। ইট হচ্ছে আমাদের হচ্ছে ভার্ব, আমি খাই, ভাত খাই, এটা হচ্ছে আমাদের নাউন। তো এইভাবে আমরা প্রতিটা পার্টস অফ স্পিচ ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। আচ্ছা, রামসা লিখেছে 2 মার্ক, এক সেন্টেন্স লিখলে মার্ক ফুল নাও দিতে পারে। এখানে কথা হচ্ছে যদি তোমার ডেফিনেশন চায়, শুধু তোমাকে ডেফিনেশন চেয়েছে যে এটা কি, এবং তুমি এটা কিন্তু এক সেন্টেন্সে লিখে দিলে তুমি 2 মার্কই পাবে, কোনো সমস্যা নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমার হয়তো 2 সেন্টেন্সও না 3 সেন্টেন্স লেখারও দরকার হতে পারে কোশ্চেন অনুযায়ী। সো এটা কোশ্চেন অনুযায়ী সুন্দর করে আমাদের লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই। তোমাদের এক্সট্রা আরো যা যা কোশ্চেন আসছে প্রিভিয়াস টপিক নিয়ে সেগুলো তোমরা একদম ক্লাসের শেষে আবার করতে পারো, আমি সবকিছু আবার তোমাদেরকে ক্লিয়ার করে দিব। তো চলো আমরা হচ্ছে এবার পার্টস অফ স্পিচের বিভিন্ন যেই ভাগ করা যায় সেটা সম্পর্কে আমরা জেনে আসি। তো একটু খেয়াল করো যে মোট কিন্তু আমাদের 8 ভাগে এটাকে ভাগ করা যায়। কোন কোন ভাগে? নাউন আছে যেটাকে আমরা বাংলায় বিশেষ্য বলি, প্রোনাউন আছে যেটাকে আমরা সর্বনাম বলি, অ্যাডজেক্টিভ আছে যেটাকে নাম বিশেষণ বলি। অ্যাডজেক্টিভ মানে কি? নাউনকে যেটা আসলে বিশেষায়িত করে, নাউন কেমন সেটা যেটা বলে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভ আমাদেরকে ধারণা দেয় সাধারণত হচ্ছে নাউন কেমন। নাউন মানে কি? যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলতে পারি। এই নামটা যে কোনো কিছু হতে পারে, ব্যক্তির হতে পারে, বস্তুর হতে পারে, কোনো একটা জায়গার নাম হতে পারে, কোনো একটা গুণ বা দোষের নামও কিন্তু হতে পারে। সেই যে কোনো কিছুর নামই হচ্ছে আমাদের নাউন হয়ে যায়। এবং নাউন যখন কেমন বলে, যেমন বয় যদি আমরা বলি, বয়, আচ্ছা ঠিক আছে, বয় একটা নাউন। নাউন এখানে আমরা যদি বলি আ গুড বয়, তখন গুডটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ, মানে নাউনটা কেমন সেটা যেটা বোঝায় সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভটা আমরা বুঝলাম। প্রোনাউন হচ্ছে নাউন এর পরিবর্তে যেটা বসে। যেমন আমি যদি হচ্ছে যে কোনো একজনের ধরলাম, যেমন হচ্ছে তানজিম একটা কমেন্ট করেছে, নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। তো তানজিম, আমি যখন তানজিম বলি, তানজিম হচ্ছে একটা নাউন। কিন্তু আমি যখন বলি যে তানজিম সম্পর্কে একটা বললাম যে তানজিম ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ নাইস পারসন, তো এই যে পরে আমি হি বললাম, হি দ্বারা আসলে আমি কাকে বোঝাচ্ছি? তানজিমকেই বোঝাচ্ছি। তার মানে হি কিন্তু আমাদের প্রোনাউন, অর্থাৎ এই হিটা কিন্তু আমাদের নাউন এর পরিবর্তে বসেছে, অর্থাৎ নাউনের পরিবর্তে আমাদের তখন হচ্ছে প্রোনাউনটা বসবে। তারপর আমরা চলে যাই যে ভার্ব। একজন লিখেছে 7 ভাগে ভাগ করা হয়েছে। না, 7 ভাগে ভাগ না, সবসময় আমরা পার্টস অফ স্পিচকে 8 ভাগেই ভাগ করে থাকি। তো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ বুঝলাম। ভার্ব কি? ভার্ব হচ্ছে ক্রিয়া বা কাজ। এই যে কাজ, কোনো কিছু কাজকেই হচ্ছে আমরা ভার্ব বলি। ভার্ব অর্থই হচ্ছে কাজ। এটা আসলে আইডেন্টিফাই করা সবার জন্য মোটামুটি ইজি থাকে, কারণ হচ্ছে যে কোনো কিছু কাজ যখন সেন্টেন্সে যে ওয়ার্ডটা দ্বারা কাজ বোঝায় সেটাই হচ্ছে আমাদের সাধারণত ভার্ব থাকে। অ্যাডভার্ব কি? এই যে অ্যাডভার্ব হচ্ছে সাধারণত ভার্বকে বিশেষায়িত করে।
অর্থাৎ আমরা অ্যাডজেক্টিভ দেখলাম, অ্যাডজেক্টিভ নাউনকে বিশেষায়িত করে, অ্যাডভার্ব কিন্তু আবার ভার্বকে বিশেষায়িত করে। মানে অ্যাডজেক্টিভ বলে নাউনটা কেমন, অ্যাডভার্ব বলে ভার্বটা কেমন। কিভাবে মাথায় রাখতে পারো, এই যে অ্যাডভার্ব, এটার ভিতরে ভার্বের ধারণাটা আছে, তার মানে এটা বলে ভার্বটা কেমন, কোথায়, কিভাবে হয়েছে, কেন হয়েছে, সবকিছু হচ্ছে কিন্তু আমাদের অ্যাডভার্ব দ্বারা বোঝা যায়। ঠিক আছে, তারপর আমরা জানি যে কনজাংশন কি, সংযোজক অব্যয় বলে এটাকে বাংলায়। আরো ইজি করে বলতে গেলে কনজাংশন সাধারণত একটা বাক্যে বিভিন্ন অংশকে যুক্ত করে। সো এটা কিন্তু আমাদের হচ্ছে সাধারণত বাক্যের বিভিন্ন অংশকে যুক্ত করে। সমজাতীয় ওয়ার্ড হতে পারে, কোনো হচ্ছে কিছু শব্দগুচ্ছ হতে পারে, একটা বাক্যাংশের সাথে একটা বাক্যাংশ একসাথে যুক্ত করতে পারে। তো সাধারণত কনজাংশন কিন্তু এই যে যুক্ত করতে গিয়ে আমাদের ব্যবহার হয়, যে কারণে এখানে কিন্তু অলরেডি সংযোজক নামটা আছে। এটা দেখেই তোমরা মাথায় রাখতে পারবে যে সংযোজক মানেই জিনিসটা কিন্তু যুক্ত করে। আচ্ছা, এরপর চলছে ইন্টারজেকশন, আবেগ সূচক অব্যয়। ইন্টারজেকশন কি, সাধারণত যখন তোমার অনুভূতির বহিঃপ্রকাশ যে কোনো ওয়ার্ড দিয়ে হয়, যেমন আমরা বলি না যে হুররে আমি জিতে গেলাম, অথবা হুররে উই ওন দ্য গেম, তাই না? এটা যখন বলি তখন হচ্ছে এই হুররে ওয়ার্ডটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, আসলে কিন্তু আমার যেই অনুভূতি বা আমার খুশির অনুভূতি বা সুখের অনুভূতি, এটা কিন্তু বোঝাচ্ছে। অর্থাৎ ইন্টারজেকশন দ্বারা সাধারণত আমাদের যেই অনুভূতির বহিঃপ্রকাশ সেটাই বোঝানো হয়। তো এক্ষেত্রে ইন্টারজেকশনকে কিন্তু আমরা বলতে পারি আবেগসূচক অব্যয়, বা এটা আমাদের অনুভূতির বহিঃপ্রকাশ, অনুভূতির বহিঃপ্রকাশই আমাদের ইন্টারজেকশন দ্বারা বোঝানো হয়। ক্লিয়ার সবাই? এই যে অনেকে কমেন্টে অলরেডি জানিয়ে দিচ্ছেন, যেমন অনেকে অ্যালাস বলল, সোয়াইব, তারপর হচ্ছে অনেকে দেখে অ্যালাস কমেন্ট করেছে পোর্টালে। সো বোঝাই যাচ্ছে তোমরা খুব ক্লিয়ারলি বলেছো অ্যালাস, হুররে, এ ধরনের ওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে যখন এই ধরনের ওয়ার্ড মানে কি আমাদের অনুভূতির বহিঃপ্রকাশ, সো এগুলাই আমাদের ইন্টারজেকশন। ঠিক আছে, এরপর আসে আমাদের প্রিপোজিশন। প্রিপোজিশন যেহেতু আছে, তার মানে এটা সাধারণত নাউনের পূর্বে বসে। সো এটাকে আমরা হচ্ছে পদান্বয়ী অব্যয় বলি, বা আমরা মাথায় রাখতে পারি এটা নাউনের পূর্বে বসে কিন্তু বাক্যে সম্পর্ক স্থাপন করে। তো এই যে এটা হচ্ছে আমাদের সাধারণত নাউনের পূর্বে বসে বাক্যে সম্পর্ক স্থাপন করে, যার কারণে এটাকে আমরা প্রিপোজিশন বলি। কিসের পূর্বে এটা পজিশন হবে? নাউনের পূর্বে। সো এগুলোই আমাদের মোটামুটি পার্টস অফ স্পিচ। তো এটা নিয়ে একটা খুব ইন্টারেস্টিং একটা কবিতা এখন আমরা পড়বো। সবাই একটু নাড়চাড়া দিয়ে বসো, কারণ কবিতাটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার। এই কবিতা পড়েই কিন্তু আমরা ইজিলি পার্টস অফ স্পিচটা মাথায় রাখতে পারবো। সবাই কি রেডি? না, আমি অবশ্যই সব কমেন্ট ভালোভাবে দেখছি। আমরিন আক্তার, তুমি নেক্সট, আমরা হচ্ছে এরপর অ্যান্সার করব। তুমি কমেন্টগুলো দিয়ে দিও, আমি হচ্ছে সবগুলো কমেন্টই ভালোভাবে দেখছি, ঠিক আছে? আচ্ছা, তো চলো এবার হচ্ছে আমরা চলে যাই, একটা খুব ইন্টারেস্টিং কবিতা পড়বো। আই গেস সবাই রেডি। তো চলো এবার আমরা শুরু করি। ইন্টারেস্টিং কবিতাটা কি? পার্টস অফ স্পিচ নিয়ে। তো এই কবিতাটা কিন্তু তোমরা, এই কবিতা যদি মনে রাখতে পারো, পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্টস অফ স্পিচের কাজ ইজিলি মনে রাখতে পারবে এই একটা কবিতা দিয়েই। কবিতাটা কি? এভরি নেম ইজ কল্ড আ নাউন। মানে কি চলে আসছে যে এভরি নেম ইজ কল্ড দ্য নাউন অ্যাজ ফিল্ড অ্যান্ড ফাউন্টেন, স্ট্রিট অ্যান্ড টাউন। এভরি নেম ইজ কল্ড আ নাউন মানে হচ্ছে প্রত্যেকটা নামকেই হচ্ছে নাউন বলে, মানে যে কোনো কিছুর নামই হচ্ছে নাউনে চলে আসছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে যে কোনো কিছুর নামই নাউন। তো যেমন এখানে বলছে যে ফিল্ডের নাম হতে পারে, ফাউন্টেনের নাম হতে পারে, স্ট্রিট, টাউন, যে কোনো কিছুর নাম, ব্যক্তির নামও হচ্ছে আমাদের কিন্তু নাউন। তার মানে এভরি নেম ইজ কল্ড আ নাউন অ্যাজ ফিল্ড অ্যান্ড ফাউন্টেন, স্ট্রিট অ্যান্ড টাউন। তারপর চলে যাই, ইন আ প্লেস অফ নাউন দ্য প্রোনাউন স্ট্যান্ডস অ্যাজ হি অ্যান্ড শি ক্যান ক্ল্যাপ দেয়ার হ্যান্ডস। মানে কি? নাউনের পজিশনে বা ইন দ্য প্লেস অফ নাউন, নাউনের অবস্থানে যেটা বসতে পারে সেটা হচ্ছে প্রোনাউন। আমরা আগেই কি বললাম, নাউনের পরিবর্তে কিন্তু আমাদের প্রোনাউনটা বসে। সেই ছড়ার মাধ্যমে কিন্তু অলরেডি বলে দিচ্ছে যে ইন প্লেস অফ নাউন দ্য প্রোনাউন স্ট্যান্ডস অ্যাজ হি অ্যান্ড শি ক্যান ক্ল্যাপ দেয়ার হ্যান্ডস। তার মানে আমরা কিন্তু বোঝাইতেই পারি যে নাউনের জায়গায় কিন্তু আমাদের প্রোনাউন বসে। প্রোনাউনের কাজটাও বুঝে গেলাম। দ্য অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস আ থিং অ্যাজ ম্যাজিক ওয়ান্ড অ্যান্ড ব্রাইডাল রিং। এখানে দেখো খুব ইজিলি ছড়ার মধ্যে কিন্তু একটা সুন্দর এক্সাম্পল দিয়ে যাচ্ছে। ম্যাজিক ওয়ান্ড যখন বলে এবং ব্রাইডাল রিং। ম্যাজিক ওয়ান্ড মানে কোনো কাঠি, জাদুর কাঠি। কাঠিটা কেমন সেটা কি বোঝাচ্ছে?
বোঝাচ্ছে জাদুর কাঠি, তার মানে ম্যাজিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ব্রাইডাল রিং মানে রিংটা কেমন, রিংটা হচ্ছে ব্রাইডাল, বৈবাহিক হচ্ছে রিং বা আংটি, তার মানে আংটিটা আসলে কিসের কেমন, আংটি এই নাউনটাকে যেহেতু এটা মডিফাই বা বিশেষায়িত করছে, এই জিনিসটা কিন্তু ব্রাইডালটা আমাদের অ্যাডজেক্টিভ, সেম ভাবে ম্যাজিকটা আমাদের অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভেরটাও আমরা বুঝলাম যে দ্য অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস আ থিং অ্যাজ ম্যাজিক ওয়ান্ড অ্যান্ড ব্রাইডাল রিং। হোয়াট আ নাইস পোয়েম ইট ইজ, তানজিম। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই পোয়েমটা খুবই নাইস এবং এই পোয়েমটা তোমরা 3-4 বার জাস্ট পড়বে। পোয়েমের সাথে সুন্দর করে কিন্তু আমাদের কিছু পিকচারও দেওয়া আছে, 3-4 বার পোয়েমটা পড়বে এবং মনে রাখবে, এবং তার পোয়েমের মাধ্যমে তুমি পুরা পার্টস অফ স্পিচের কিন্তু সবগুলোর কাজ বুঝে যেতে পারবে। আচ্ছা, এটা শেষ করেই আমি হচ্ছে এখনই ব্রেক দিব, আর 2 মিনিটের মধ্যে আমি ব্রেক দিব, ঠিক আছে? ফেসবুকে কমেন্ট করছো অনেকে ব্রেকের জন্য, তো পোয়েমটা পড়েই আমি ব্রেকটা দিব। দ্য ভার্ব মিন্স অ্যাকশন, সামথিং ডান, টু রিড, টু রাইট, টু জাম্প, টু রান। মানে কি? দ্য ভার্ব মিন্স সামথিং অ্যাকশন, কোনো কিছুর কাজ মানেই হচ্ছে ভার্ব। ভার্বেরটাও বোঝানো হচ্ছে যে পার্সন স্পিচ হিসেবে ভার্ব কি করে, যে কোনো কিছু কাজ। ভার্ব মিন্স অ্যাকশন, সামথিং ডান, যে কোনো কিছু কাজ বা যে কোনো কিছু করা হবে, এই জিনিসটাই আমাদের ভার্ব। টু রিড, টু রাইট, টু জাম্প, টু রান, এই যে রিড রাইট লেখা পড়া, লাফ দেয়া, দৌড়ানো, সবগুলা কি একটা কাজের নাম না? সবগুলাই হচ্ছে আমাদের ভার্ব। ভার্বেরটাও বুঝলাম। হাউ থিংস আর ডান, দ্য অ্যাডভার্বস টেল, অ্যাজ কুইকলি, স্লোলি, ব্যাডলি, ওয়েল। কি বোঝা হচ্ছে? হাউ থিংস আর ডান, কিভাবে কাজগুলো করা হচ্ছে, দ্য অ্যাডভার্বস টেল, অ্যাডভার্ব বলে যে কাজগুলো কিভাবে করা হচ্ছে। তার মানে হাউ থিংস আর ডান অ্যাডভার্বস টেল, আমি অলরেডি কিন্তু আগে হচ্ছে ক্লাসিফিকেশন পড়ার সময় বলেই ফেলেছিলাম যে অ্যাডভার্ব তখনই বলা হয় যে আসলে ভার্বটা আসলে কেমন বা কাজটা কিভাবে হচ্ছে, সেই জিনিসটা আসলে অ্যাডভার্ব বলে। তার মানে হাউ থিংস আর ডান, দ্য অ্যাডভার্বস টেল, কাজ তো বুঝলাম ভার্ব, এবং কাজটা কেমন হচ্ছে, কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেগুলো হচ্ছে অ্যাডভার্ব সাধারণত বলে। অ্যাজ কুইকলি, স্লোলি, ব্যাডলি, ওয়েল, তুমি খুব কুইকলি ওখানে যাও। আমি যদি বললাম যে রান কুইকলি, মানে দৌড়াও, কিভাবে দৌড়াও, খুব তাড়াতাড়ি দৌড়াও। এই রান আমাদের ভার্ব, কুইকলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। অ্যাজ থিংস আর ডান, দ্য অ্যাডভার্বস টেল। তারপর প্রিপোজিশনে আমরা চলে যাই। দ্য প্রিপোজিশন শোজ রিলেশন অ্যাজ ইন দ্য স্ট্রিট অর অ্যাট দ্য স্টেশন। প্রিপোজিশন নাউনের পূর্বে বসে এবং শোজ দ্য রিলেশন মানে সম্পর্কটা বোঝায়। যেমন স্ট্রিট, স্ট্রিটের আগে এই যে আমাদের ইন দ্য স্ট্রিট, কোথায়? স্ট্রিটে। অ্যাট দ্য স্টেশন, নাউনের আগে বসে, জিনিসটা কিন্তু আমাদের অথবা হচ্ছে নাউনের আগে বসতে পারে, অথবা জিনিসটা বেসিক্যালি মেইন কথা হচ্ছে প্রিপোজিশন একটা সম্পর্ক বোঝাবে। অবশ্যই এখনই ব্রেক দিব। ইন্টারেস্টিং পোয়েম, হ্যাঁ অবশ্যই ইন্টারেস্টিং পোয়েম, এবং হচ্ছে এটা আমাদের মাথায় রাখতে হবে যে এই পোয়েমটা 3-4 বার পড়লেই কিন্তু আমাদের খুব ইজিলি পার্টস অফ স্পিচে সবকিছু মনে রাখতে পারবো। কনজাংশনস জয়েন ইন মেনি ওয়েজ, সেন্টেন্সেস, ওয়ার্ডস অর ফ্রেজ অ্যান্ড ফ্রেজ। কনজাংশন জয়েন ইন মেনি ওয়েজ মানে কি? কনজাংশন একটা পার্টস অফ স্পিচ হিসেবে বিভিন্ন জিনিসকে যুক্ত করে। কি কি কে যুক্ত করতে পারে? সেন্টেন্সকে যুক্ত করতে পারে, মানে একটা বাক্যকে যুক্ত করতে পারে, ওয়ার্ড বা শব্দকে যুক্ত করতে পারে। ফ্রেজ মানে কি? ফ্রেজ অর্থ হচ্ছে কিছু শব্দগুচ্ছ, কয়েকটা শব্দগুচ্ছ, ঠিক আছে? কয়েকটা শব্দকেও একসাথে যুক্ত করতে পারে, ঠিক আছে? তো এই কনজাংশন সাধারণত এভাবেই হচ্ছে আমাদের কাজ করে, ইন মেনি ওয়েজ। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কনজাংশনের ধারণাটাও আমরা দেখলাম যে সাধারণত ফ্রেজকে এবং সেন্টেন্সকে এবং হচ্ছে আমাদের ওয়ার্ডকে যুক্ত করতে পারে। এরপর আমাদের মাথায় রাখতে হবে দ্য ইন্টারজেকশন ক্রাইস আউট হার্ক, আই নিড অ্যান এক্সক্লেমেশন মার্ক। মানে এটা বলা হচ্ছে যে ইন্টারজেকশন সাধারণত চিন্তা করো, আমি যখন অ্যালাস বলি পরে আমরা একটা এক্সক্লেমেশন মার্ক বসাই না, মানে হচ্ছে একটা সাধারণত নিজের অনুভূতির বহিঃপ্রকাশের জন্যই তো আমরা আসলে এই ধরনের এক্সক্লেমেশন মার্কটা ব্যবহার করি। তো ইন্টারজেকশন যখন থাকে আমরা সাধারণত এক্সক্লেমেশন মার্কটা পাই, এবং এটার সাথে হার্ক এখানে দেওয়া হয়েছে। হার্ক যদিও আমাদের প্রচলিত ধারণার সাথে আমরা হার্ক ওয়ার্ডটা কম ব্যবহার করি, কিন্তু আমরা অ্যালাস, হুররে এগুলো কিন্তু অনেক ব্যবহার করি। তো এইগুলাই হচ্ছে সাধারণত অনুভূতির বহিঃপ্রকাশের জন্য ব্যবহার হয়, এবং এগুলাই আমাদের ইন্টারজেকশন। আচ্ছা, সবাই আমাকে একটু বলো তো, এখনই অবশ্যই আমি একটা ব্রেক দিব। এই পোয়েমটা পড়ার পরই বলেছিলাম ব্রেক দিব, তো এখন একটা ব্রেক দিচ্ছি। সবাই আমাকে বলো পোয়েমটা কেমন লেগেছে এবং একদম ক্লিয়ার কিনা। আচ্ছা, অনেকে বলছে একদম ক্লিয়ার, ইন্টারেস্টিং পোয়েম। সো এখন বাজে হচ্ছে 4টা
49। তো তোমাদের ব্রেক হচ্ছে আমি 4:50 থেকে একদম 5টা পর্যন্ত 10 মিনিট ব্রেক। কি সবাই স্যাটিসফাইড বলো সবাই? তাহলে আমি 10 মিনিট ব্রেক দিলাম। ওয়েলকাম ব্যাক সবাইকে। আমরা ব্রেকের পর আবার চলে আসলাম পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করতে। সবাইকে আছো কিনা একটু জানিয়ে দাও তো। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে পার্টস অফ স্পিচ নিয়ে মোটামুটি আমরা একটা পোয়েমটা পড়লাম। পোয়েমটা তোমরা হচ্ছে অবশ্যই তোমরা পেয়ে যাবে এটার পিডিএফ। তো এই পোয়েমটা ইজিলি মাথায় কিন্তু 2-3 বার রিডিং পড়ে এটা ইজিলি তোমরা হচ্ছে মাথায় রাখতে পারো যে প্রত্যেকটা পার্টস অফ স্পিচে আসলে কাজ কি কি থাকে। তো তাহলে তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। এবার চলো আমরা প্রথমেই শুরু করি নাউন দিয়ে। নাউন মানে কি, যখন আমরা অলরেডি বলছি যে নাউন হচ্ছে যে কোনো কিছুর নামকে বোঝায়। তো এখন এক্ষেত্রে আসলে কনফিউজিং কিছু ব্যাপার আসলে চলে আসে, কারণ যে কোনো কিছুর নাম তো আমরা জানি যে একটা পার্সনের নাম হতে পারে, একটা জিনিসের নাম হতে পারে, বস্তুর নাম, প্রাতিষ্ঠানিক নাম। ইভেন আমরা যদি উদ্ভাস বলি, উদ্ভাস কিন্তু একটা প্রাতিষ্ঠানিক নাম না? এটাও কিন্তু আমাদের নাউন। তো নাউন যে কোনো কিছু হতে পারে। তো এই নাম তো আমরা বুঝলাম, এক্ষেত্রে আমাদের কিছু মাথায় রাখতে হবে যে অনেক কিছু হয়তো আমরা কোনো কাজের নামও যদি বলি, কোনো একটা গুণের নামও বলি, যেমন আমরা যদি অনেস্টি বলি, সেটাও কিন্তু একটা নাউন। যদিও গুণের নাম, নাম হিসেবে শুধুমাত্র এরকম না যে যেটা আমরা ধরতে পারবো, ছুতে পারবো, এরকম কিছু নাম হলেই সেটা নাউন হবে, বাকিগুলো না, সেটা কিন্তু না। যে কোনো কিছু আইডিয়া হতে পারে, কোনো একটা ধারণা হতে পারে, কোনো একটা গুণ বা দোষের নাম হতে পারে। তো এ ধরনের যে কোনো কিছু কিন্তু আবার আমাদের নাউনই আসলে হয়। তো যেমন নাউন কি হতে পারে, একটা পার্সনের নাম হতে পারে হাসান, শিহাব, রিপন, যে কোনো একটা পার্সনের নাম। প্লেসের নাম সাতক্ষীরা, রাজশাহী, ঢাকা, অনেকে অনেক প্লেস থেকে জয়েন করেছো, সব প্লেসের নামও কিন্তু আমাদের নাউন হয়। যে কোনো বস্তুর নাম চেয়ার, কম্পিউটার, ইউনিভার্সিটি, যে কোনো কিছুর নাম যেটা আমরা মানে ধরতে ছুতে পারি না, এরকম কোনো কিছুর কনসেপ্টও কিন্তু আবার নাউন হতে পারে। যেমন এই যে ধারণা, এটা আমাদের আলাদা করে মাথায় রাখতে হবে, কারণ এই তিনটা হয়তো আমরা সবাই জানি যে এগুলো তো নাম হয়, এগুলো তো নাউনই হয়। কিন্তু কিছু ধারণা বা গুণ বা দোষের নামও যে নাউন হয়, সেটা কিন্তু একটু ব্যতিক্রমধর্মী হিসেবে আমাদের মাথায় রাখতে হবে। অনেকে নাও জানতে পারে, যেমন লয়ালটি, চাইল্ডহুড, অনেস্টি। ঠিক আছে, এগুলো কিন্তু একটা গুণের নাম হতে পারে। কোন একটা, এই লয়ালটি অথবা চাইল্ডহুডকে আমরা ধরতে পারি, দেখতে পারি না, একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা, বিমূর্ত ধারণা, এগুলোর নামও কিন্তু আমাদের নাউন হয়ে থাকে। তো চলো আমরা হচ্ছে সামনে যা যা দেখি সেগুলোকে আমরা নাউন বলতে পারি। অর্থাৎ একদম সাধারণ ধারণা, চোখের সামনে যা দেখি সেগুলোও নাউন। যেমন আই হ্যাভ আ পেন, এখানে পেন আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা পেন, এটাও আমাদের নাউন। কিন্তু এমন কোন অনুভূতি বা কাজের নাম যেটা আমরা হয়তো ধরতে পারি না, সেটাও আমাদের নাউন হতে পারে। প্রথমে এটা জানলাম, সেকেন্ড বার এবার আমরা এটা জানি যে চোখে দেখা যায় না এমন জিনিসও নাউন হতে পারে। যেমন আমাদের গ্রেটনেস ইজ ইনডিসপিউটেবল, এখানে গ্রেটনেস হচ্ছে মহানুভবতা, একটা গুণের নাম, হিজ গ্রেটনেস। এই যে একটা গুণের নাম, এই নামটাও কিন্তু আমাদের নাউন। ক্লিয়ার সবাই? ঠিক আছে, হ্যাঁ, এখানে একজন অ্যান্সার দিয়ে দিয়েছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন। অবশ্যই সেই ক্লাসিফিকেশনে আমরা যাব। তো মোটামুটি আমরা আবার যদি রিক্যাপ করি, আমরা বুঝলাম যে নাউন আসলে সাধারণত যে কোনো কিছু নাম তো হতে পারে, চোখে দেখতে পারি এটাও নাউন হতে পারে, আবার আমরা চোখে দেখতে পাই না, ছুতে পাই না, এমন কোনো বিমূর্ত ধারণার কনসেপ্টও কিন্তু নাউন হতে পারে। তো চলো, এবার কথা হচ্ছে, যারা অলরেডি বুঝে গিয়েছো যে নাউন আসলে কি কি ভাবে আমরা বুঝতে পারি যে নাউন, চোখে দেখতে পারি কোনো কিছু গুণের নাম, এগুলাও নাউন হয়, এটা যারা বুঝতে পেরেছো তারা তো ফাইন। যাদের মনে হয় যে আমি এখনো কনসেপ্টটা আমার এভাবে বুঝতে সমস্যা হয়, আমি স্ট্রাকচার দেখে নাউনকে আইডেন্টিফাই করব, তারাও কিন্তু এটা পারবে। স্ট্রাকচার দেখে কিভাবে পারবে? সাফিক্স মানে শব্দের শেষে কি কি থাকলে জিনিসগুলো নাউন হয়। যেমন এই যে শান, TION, মেন্ট, নেস, এর, অর, এজ, এগুলো শব্দের শেষে যখন থাকবে, এগুলো থাকলেও কিন্তু স্ট্রাকচারালি তুমি দেখে বুঝতে পারবে যে এগুলো সাধারণত নাউনই হয়। তেমন ভাবে আরো আছে শিপ, হুড, শিপ যেমন ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, হুড চাইল্ডহুড, ডম কিংডম, ফ্রিডম, তারপর ই দিয়ে রেফারি, এন্স আছে, অ্যান্ট আছে, TY আছে, এই যে অনেস্টি। ঠিক আছে, তার মানে এগুলো থাকলেও কিন্তু সাধারণত যদি কোনো ওয়ার্ডের
শেষে আমরা এগুলো পাই, এ ধরনের সাফিক্স পাই। সাফিক্স মানে শব্দের শেষে যুক্ত হয়, প্রিফিক্স হচ্ছে শব্দের পূর্বে বা শুরুতে যুক্ত হয়। তো এই ধরনের সাফিক্স থাকলেও কিন্তু আমরা ধরতে পারবো যে এগুলো হচ্ছে নাউন। তো যাদের মনে হয় যে আমি ব্যবহার বুঝে, মিনিং বুঝে আমি ধরতে পারছি না, তারা কিন্তু স্ট্রাকচার দেখেই তোমরা নাউনকে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে। তো এগুলো আমরা একটু দেখে রাখবো যে এই ধরনের সাফিক্স হচ্ছে আমাদের নাউন সাফিক্স বলে, অর্থাৎ শব্দের শেষে এগুলো থাকলে আমরা ধরতে পারবো যে জিনিসগুলো আমাদের নাউন। ঠিক আছে, তো এরপর আমরা চলে যাই যে নাউনের সংজ্ঞা জানলাম, এবার হচ্ছে আমরা নাউনের কিছু ক্লাসিফিকেশন আমরা জেনে আসি। যে নাউনের সংজ্ঞা বা ডেফিনেশন তো জানলাম, এবার এটার ক্লাসিফিকেশন কি কি হতে পারে। তো চলো, নাউনকে অলরেডি একজন কিন্তু কমেন্টে বলে দিয়েছিল যে অ্যাবস্ট্রাক্ট নাউন, ওগুলাকে গ্রেটনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন বলা হয়েছে? কারণ নাউন হচ্ছে যেটা আমরা ধরতে পারি, ছুঁতে পারি, এমন জিনিসও নাউন হয়। আবার আমরা এটাও বললাম যে গুণ, ধারণা যেগুলো ধরতে ছুঁতে পারি না, চোখে দেখতে পারি না, সেগুলোও নাউন হয়। তার মানে নাউনকে অবশ্যই দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কনক্রিট নাউন, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেগুলো আমরা ধরতে বা ছুঁতে পারবো, যেগুলো চোখে দেখা যায়, এ ধরনের জিনিস হচ্ছে কনক্রিট নাউন। আর যেগুলো সাধারণত আমরা চোখে দেখতে পাই না, আমরা যদি বলি অনেস্টি, অনেস্টি হচ্ছে, হ্যাঁ, অনেস্টি, ট্রুথফুলনেস, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের, এগুলো কিন্তু আমরা চোখে আসলে দেখতে পাই না, এগুলো কি তুমি ধরতে পারবে? অনেস্টি তুমি ধরতে পারবে না। কোন একটা চেয়ার, চেয়ার যখন আমরা বলি এটা আমি দেখতে পাচ্ছি, পেন দেখতে পাচ্ছি, ধরতে পারছি, এটা আমাদের নাউন। আবার যখন আমি অনেস্টি বলছি, এটা তো আমরা দেখতে পাচ্ছি না, ধরতে পারছি না, এই যে বিমূর্ত ধারণা, সেগুলো তখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। এবং যেটা আমরা ধরতে পারি, দেখতে পারি, বুঝতে পারি, সেগুলো হচ্ছে কনক্রিট নাউন হয়। অর্থাৎ নাউনকে আমরা দুই ভাগে ভাবে ভাগ করতে পারি। তো এটাই আমরা হচ্ছে আসলে বলা হয়েছে যে ইন্দ্রিয় গ্রাহ্যতার উপর ভিত্তি করে, ইন্দ্রিয় গ্রাহ্যতা মানে কি, যেটা আমার এতক্ষণে কথায় আসলে চলে এসেছে, দেখতে ছুঁতে পারা যে বিষয়গুলো, এগুলোর উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ, একটা কনক্রিট, একটা অ্যাবস্ট্রাক্ট। এখন অ্যাবস্ট্রাক্ট নাউন তো বুঝলাম যে বিমূর্ত ধারণা যেগুলো, কিন্তু কনক্রিট নাউনটা কি? কনক্রিট নাউনকে আবার আমরা চার ভাগে ভাগ করতে পারি। চার ভাগের মধ্যে আছে প্রপার নাউন আছে, কমন নাউন আছে, কালেকটিভ নাউন আছে এবং ম্যাটেরিয়াল নাউন আছে। এগুলো নিয়েও আমরা একদম বিস্তারিত আলোচনা করব। যেমন আমরা চলে যাই যে প্রপার নাউন কি। প্রপার নাউন বলি যখন কোনো কিছুর স্পেসিফিক নাম বা নির্দিষ্ট করে কোনো কিছুর নাম বলি, তখনই সেটা প্রপার নাউন। যেমন আমি যদি কোনো একটা ব্যক্তির নাম বলি, সেটা প্রপার নাউন। উদ্ভাস বললাম একটা প্রাতিষ্ঠানিক নাম, সেটাও প্রপার নাউন। মানে একদম স্পেসিফিক ভাবে কোনো ব্যক্তি, বস্তু, কোনো এনিমেল, কোনো স্পেসিফিক ভাবে যদি কারো আমরা একটা নাম বলি, তখন জিনিসগুলো হচ্ছে আমাদের প্রপার নাউন হয়। এবং প্রপার নাউন হচ্ছে সর্বদা কোন একটা সেন্টেন্সে তুমি কিভাবে চিনতে পারবে যে এটা আসলে প্রপার নাউন কিনা, সেটা সর্বদা ক্যাপিটাল লেটার বা বড় হাতের যে অক্ষর, সেটা দিয়ে সাধারণত প্রপার নাউন শুরু হবে। যেমন এখানে আমাদের মাথায় রাখার বিষয় যে বড় হাতের অক্ষরে সব সময় প্রপার নাউনটা লিখতে হয়, ঠিক আছে। আহ তো এরপর হচ্ছে আমরা আরো কিছু বিষয় জানবো যে যে কোনো কিছুর ক্ষেত্রে আমাদের আবার এটা মাথায় রাখতে হবে যে আমরা যখন প্রপার নাউন বলি, যে কেউ একজন এই জায়গা থেকে, আমি শুরুতে ক্লাস শুরুতে বললাম যে তোমরা কোথা থেকে জায়গা সহ কমেন্ট করো, এই যে জায়গার স্পেসিফিক করে নাম, আমরা যদি বলি রাজশাহী, ঢাকা, এই জায়গার নামগুলোও কিন্তু ঘুরে ফিরে প্রপার নাউন, তোমার নিজের নামটাও ঘুরে ফিরে প্রপার নাউন। এখন কথা হচ্ছে, এটা আমরা তো বুঝতে পারলাম। তো এটা বোঝার পর আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যখন প্রপার নাউন স্পেসিফিক ভাবে বলে কারো নাম বলি, যে আমি যদি বলি মাসুদ, মাসুদ ইজ আ বয়, এখানে খেয়াল রাখতে হবে মাসুদ হচ্ছে স্পেসিফিক ভাবে ওই বালকটার নাম। কিন্তু যখন আমরা এই সমগ্রভাবে, মানে মাসুদ আসলে কে, মাসুদ তো একটা বয়, তো সমগ্রভাবে আমরা ওই জিনিসটার নাম বললে সেই জিনিসটা আবার আমাদের হয়ে যাবে কমন নাউন। সেখানে আমরা আসছি, যেমন এই যে পিপল, প্লেসেস, থিংস, অ্যানিমালস, যে কোনো কিছু নির্দিষ্ট নাম, তোমার যদি একটা পেট বা তোমার পোষা প্রাণী থাকে, একটা যদি বিড়াল বা কুকুর থাকে, তার নাম যদি তুমি টম রাখো, তো সেক্ষেত্রে এই টমটাও কিন্তু আমাদের হচ্ছে হবে প্রপার নাউন। এরপর আমরা চলে যাই যে কমন নাউন তখন আসলে কিভাবে বুঝবো। স্পেসিফিক নাম তো প্রপার নাউন হয়ে গেল, কমন নাউন হবে যখন কোনো এই যে ব্যক্তি হোক, বস্তু হোক, প্রাতিষ্ঠানিকের নাম, এগুলো স্পেসিফিক ভাবে না বলে সমগ্রভাবে এদেরকেই বুঝাবে। যেমন আমি যদি মাসুদ বলি, মাসুদ হচ্ছে একটা ছেলেকে বুঝাচ্ছে, স্পেসিফিক করে মাসুদ হচ্ছে আমাদের এই ওয়ার্ডটা প্রপার নাউন। কিন্তু যখন মাসুদ ইজ আ বয়, এই বয় বলতে কিন্তু আমি স্পেসিফিক ভাবে হচ্ছে শুধুমাত্র যদি বয় বলি, স্পেসিফিক ভাবে কারো কিন্তু নাম বোঝানো হচ্ছে না। স্পেসিফিক ভাবে বয় বলতে কিন্তু হচ্ছে নির্দিষ্ট করে না বুঝিয়ে পুরো সমগ্রভাবে ছেলে যেই জাতি, তাদেরকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের সেটা হয়ে যাবে কমন নাউন। যেমন ম্যান, কাউ, রিভার, এখানে স্পেসিফিক ভাবে আমি যদি রিভারের ক্ষেত্রে আমি যদি পদ্মা বলি, পদ্মা বললে তখন সেটা আমাদের হয়ে যাবে প্রপার নাউন। কিন্তু যখন আমরা রিভার বলছি, সেই জিনিসটা কিন্তু কমন নাউন।
তারপর আমরা চলে যাই যে কোনো কিছুর নাম যদি আমরা হচ্ছে একই জিনিস বলা আছে যে এটা যখন কোনো কিছুর নাম বললাম এটা জিনিসটা আমাদের প্রপার নাউন, কিন্তু এদের নাম বলার পর আমাদের মাথায় কি আছে, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, এদের পর আমাদের হচ্ছে মাথায় চলে আসছে ক্রিকেটার, তাই না? এটা হচ্ছে ক্রিকেটারদের নাম। তার মানে ক্রিকেটার বললে সেই জিনিসটা আবার আমাদের হয়ে যাবে কিন্তু কমন নাউন, কারণ স্পেসিফিক ভাবে সাকিব, তামিম এরা প্রপার নাউন, এরা সবাই মিলে হয়, ধরো আমরা বলছি যে ক্রিকেটার বলতে আমি এদেরকে বুঝাচ্ছি কিন্তু স্পেসিফিক ভাবে এদের নাম বলছি না, সেটা তখন হয়ে যাবে কমন নাউন। তো আই গেস সবাই তোমরা একদম ক্লিয়ার যে প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্যটা কি, এটা জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে এত আলোচনা। এক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে অনেকগুলো প্রপার নাউনের মধ্যে যে বিষয়টি কমন থাকে সেটাই কমন নাউন, এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবে। এটাই আসলে মূল কথা, মানে অনেকগুলো প্রপার নাউনের মাঝখানে কমন কি, এতগুলো প্রপার নাউনের মাঝখানে কমন হচ্ছে তারা ক্রিকেটার, বা তোমাদের এতজনের নাম বললে তাদের মধ্যে কমন একটা জিনিস আছে যে স্টুডেন্ট, এই স্টুডেন্টটাই আমাদের তখন হচ্ছে কমন নাউন। আই গেস সবাই ক্লিয়ার। তো এরপর আমরা চলে যাই কালেকটিভ নাউনে। কালেকটিভ নাউনটা অনেক গুরুত্বপূর্ণ। কালেকটিভ নাউনটা আসলে কি, আমরা তো বুঝলাম যে সমগ্র কোনো কিছু নাম যখন বোঝাচ্ছি সেটা হচ্ছে আমাদের কমন নাউন, স্পেসিফিক ভাবে বুঝালে প্রপার নাউন। কথা হচ্ছে কিছু নির্দিষ্ট যখন হচ্ছে কোনো জাতি গোষ্ঠী বা কোনো কিছুর আমরা সমষ্টিগত নাম বোঝাই, ওখানে হচ্ছে সামগ্রিক নাম, কমন নাউন হলে চলে আসবে আমাদের সামগ্রিক নামের ব্যাপারটা। কিন্তু যখন এদের সমষ্টিগত নাম আমাদের বোঝানো হচ্ছে, যেমন একটা এক্সাম্পল দিই, আমি যদি বলি আর্মি, ঠিক আছে, আর্মি যখন বলি, আর্মি বললে কিন্তু আমাদের কি চলে আসছে, আর্মির ভিতর হচ্ছে অবশ্যই অনেক মানুষজন যুক্ত হয়ে একটা আর্মি তৈরি হয়, অনেক ডিফেন্সের মানুষজন যুক্ত হয়ে একটা সামগ্রিকভাবে সমষ্টিগতভাবে আমাদের আর্মি তৈরি হয়। তো আর্মি সেক্ষেত্রে আমাদের চলে আসবে কালেকটিভ নাউন হিসেবে। সেম ভাবে আমরা এখানে একটা ক্লাস করছি না, আমি যদি ক্লাস বলি, ক্লাস বলতে আসলে কি বোঝানো হচ্ছে, ক্লাসের ভিতর কিন্তু অনেক স্টুডেন্ট থাকে, তাই না? নির্দিষ্ট কিছু সংখ্যক ব্যক্তির অনেকের হচ্ছে সমন্বয় বা সমষ্টিগতভাবে একটা ক্লাস তৈরি হয়, তো ক্লাস তখন আমাদের হয়ে যাবে কালেকটিভ নাউন। ভেরি গুড, শান্ত অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিয়েছে, টিম, ক্লাস, এগুলো হচ্ছে আমাদের চলে আসে, যেমন এই যে টিম, আর্মি, কমিউনিটি, এগুলো হচ্ছে আমাদের চলে আসে কালেকটিভ নাউন। তো এখানে হচ্ছে যেমন ক্রিকেটার দল, ক্রিকেটার দলের খেলোয়াড় একজন, এদের কমিউনিটি আমরা যখন বোঝাই তখন হচ্ছে সেখানে কি একজন মানুষ না, এখানে কিন্তু অনেক মানুষ থাকে, মানে সবার মানুষকে যখন একদম সমষ্টিগত আমরা বোঝাবো তখন জিনিসটা আমাদের হয়ে যাবে কালেকটিভ নাউন। তো এক্সাম্পল কি কি আছে, এই যে চলে আসি আমাদের ক্লাসে, আমরা আজকে যে ক্লাসটা করছি ক্লাসও কিন্তু আমাদের কেন কালেকটিভ নাউন, সব ধরনের স্টুডেন্টের সমন্বয়। জুরি, জুরি অর্থ কি, অনেকগুলো বিচারকের সমন্বয়, বিচারক মণ্ডলী যখন আমরা বলি তার মানে এখানে কিন্তু আমাদের অবশ্যই একই ধরনের মানুষদের একটা সমষ্টি আছে, তো এটাই আমাদের জুরি হিসেবে কালেকটিভ নাউন। যেমন বিচারক মণ্ডলী আছে হার্ড, পশুর পাল, অনেকগুলো পশুর একই রকমের জিনিসের কিন্তু সমষ্টি। সেম ভাবে টিম, আর্মি, কাউন্সিল, ফ্যামিলি, গ্রুপ, শোল, ঝাঁক বা দল, কোনো কিছু ঝাঁক বা দল, ট্রুপও দল হিসেবে বোঝানো হয়। এগুলো হচ্ছে আমাদের সবগুলো চলে আসে কালেকটিভ নাউনের ক্ষেত্রে। তো ঘুরে ফিরে আমাদের যদি একদম কনসাইজ ভাবে একটা ব্যাপার মাথায় রাখতে হয়, সেটা আমরা রাখবো যে সমজাতীয় কালেকটিভ নাউনের সমষ্টিগতভাবে একই রকম কমন নাউন সমষ্টিগতভাবে কালেকটিভ নাউন তৈরি করে। একই রকম কমন নাউন মানে কি, যেমন হচ্ছে স্টুডেন্ট, অনেকগুলো স্টুডেন্টের সমন্বয় ক্লাস, তার মানে একই রকম হচ্ছে আমাদের কমন নাউনের সমন্বয় তৈরি হলো আমাদের কালেকটিভ নাউন, তাই না? যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম, স্টুডেন্ট, এটা সমন্বয় সমষ্টিগতভাবে কালেকটিভ নাউন, আমাদের ক্লাস তৈরি হলো, আমাদের আজকের ক্লাস। এই যে আমরা ঘুরে ফিরে এটাই আমাদের কালেকটিভ নাউন। তো এখানে একদম মূল কথা আমাদের ঘুরে ফিরে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপর চলে যাই যে এবার আমাদের ম্যাটেরিয়াল নাউন কি। ম্যাটেরিয়াল নাউন কথার মাঝেই চলে আসছে, ম্যাটেরিয়াল অর্থই হচ্ছে পদার্থ, তাই না? তো পদার্থ যখন হচ্ছে পিস পিস না বুঝিয়ে এককভাবে, মানে মোট মিলিয়ে কোনো পদার্থকে যখন বোঝানো হয় তখন সেই জিনিসটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। এবং আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, ম্যাটেরিয়াল নাউন হিসেবে পদার্থ কিন্তু সাধারণত গোনা গোনা যায় না, মানে আমরা পরিমাপ করতে হয়, তো এগুলাই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। অনেকে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়ে দিচ্ছ, তো চলো আমরা হচ্ছে দেখি যে কি কি আছে, যেমন গোল্ড, আয়রন, ওয়াটার, রাইস, এগুলো কিন্তু আমাদের ম্যাটেরিয়াল নাউন। কেন ম্যাটেরিয়াল নাউন, এগুলো কিন্তু ঘুরে ফিরে আমাদের হচ্ছে পদার্থকে বোঝানো হচ্ছে, এবং এগুলো আমরা যদি আসলে গুনতে চাই এটা কিন্তু আমাদের পরিমাপ করতে হবে, আইদার আমরা কেজি হিসেবে পরিমাপ করি অথবা হচ্ছে আমরা কোনো বার হিসেবে পরিমাপ করি, এভাবে কিন্তু আমাদের পরিমাপ করতে হয়। তার মানে এই ব্যাপারটা এখানে ইম্পর্টেন্ট হচ্ছে, আমাদের কিন্তু সাধারণত এটা পরিমাপ করা সম্ভব কিন্তু গণনা করা যায় না আমাদের ম্যাটেরিয়াল নাউন।
তারপর এবার আমরা এক্সট্রা করে মাথায় রাখতে হবে যে ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে আমাদের যখন হচ্ছে এই যে আমরা চাল যখন বলি, চালকে আমরা হচ্ছে গিয়ে বলি যে, যদি অনেকে এক্ষেত্রে হয়তো কন্ট্রোভার্সি, অনেকে বলতে পারে হ্যাঁ চাল তো আমরা ধরে ধরে গুনতে পারি, কিন্তু আমরা কেনার সময় কি বলবো, আমরা গিয়ে বলবো যে আমাকে হয়তো 5 কেজি চাল দেন বা 10 কেজি চাল দেন। কেন আমরা বলছি, এই যে পরিমাপ করা যাচ্ছে, এই জিনিসটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে কোনো জিনিস যখন তৈরির কাঁচামাল এবং কাঁচামাল কোনো কিছু দিয়ে যেটা তৈরি হয় সেটা কমন নাউন। যেমন আমি যদি বলি দিস রিং ইজ মেড অফ গোল্ড, তাই না? তো খেয়াল করো এখানে গোল্ড দ্বারা তৈরি হচ্ছে রিং, তো রিং যে তৈরি হচ্ছে মানে এখানে হচ্ছে গোল্ড, গোল্ড দিয়ে একটা যদি রিং তৈরি হয়, খেয়াল রাখবে এই রিংটা কিন্তু তখন আমাদের হচ্ছে কমন নাউন। কিন্তু এই যে গোল্ড দ্বারা তৈরি হচ্ছে না, মানে কাঁচামাল হিসেবে কি ব্যবহার হয়েছে, একটা রিং বা আংটি তৈরি করতে কাঁচামাল হিসেবে গোল্ড ব্যবহার হয়েছে, এই গোল্ডটা তখন আমাদের ম্যাটেরিয়াল নাউন। তো এভাবে আমরা মাথায় রাখতে পারি, অনেকভাবেই আসলে ম্যাটেরিয়াল নাউনের কনসেপ্টটা আমরা মাথায় রাখতে পারবো, তাহলে ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। সেম ভাবে গোলের এক্সাম্পলটা তো হয়েই গেল, চেয়ার ইজ মেড ফ্রম উড, তাই না? তো এখানে খেয়াল করো উড বা কাঠ দ্বারা হচ্ছে চেয়ার তৈরি হচ্ছে, তো কাঠটা এখানে ঘুরে ফিরে আমাদের কি, অবশ্যই একটা পদার্থ, এই কাঠটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউনে চলে যাবে। এবং কাঠ দ্বারা তৈরিকৃত চেয়ার, অর্থাৎ কাঁচামালটা যেহেতু ম্যাটেরিয়াল নাউন, তৈরিকৃত বস্তুটা হয়ে যাচ্ছে আমাদের তখন কমন নাউন। এখানে চেয়ারটা কিন্তু কমন নাউন, কমন নাউনের সেখানেই আমাদের আলোচনা হয়ে গেছে। তো এক্ষেত্রে আন্ডারলাইনকৃত ওয়ার্ডটা কোন নাউন হবে, অবশ্যই উড যেহেতু ম্যাটেরিয়াল নাউন, চেয়ার হচ্ছে আমাদের কমন নাউন। সো আমরা এটাও বুঝে ফেললাম। এবার আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটা একটু জেনে আসি যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি কি হবে। আচ্ছা, মিল্ক অবশ্যই তাহলে কি হবে বলো তো, মিল্ক তো বোঝাই যাচ্ছে, মিল্ক কি তুমি গুনতে পারবে, মিল্ক তুমি পরিমাপ করতে পারবে, তাহলে এটা কি ধরনের নাউন হবে বলো, এটা অবশ্যই ম্যাটেরিয়াল নাউন হবে। আচ্ছা, এরপর আমরা চলে যাই যে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনে আমাদের কি, অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা বললাম না যে দুই ভাবে ভাগ করা যায়, কনক্রিট নাউনের ভিতরেই 4 ধরনের জিনিস চলে এসেছে যেগুলো আমরা সাধারণত ধরতে বা ছুঁতে পারি, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে যেটা আমরা ধরতে বা ছুঁতে পারি না কিন্তু আমরা বুঝতে পারি, তাই না? ইন্দ্রিয় গ্রাহ্যতার উপর ভিত্তি করে এই দুই ভাগে ভাগ। সেখানে অ্যাবস্ট্রাক্ট নাউনে যে কোনো গুণ হতে পারে, দোষ হতে পারে, কোনো কাজের নাম। যেমন আমি যদি রবারি বলি, রবারি অর্থ হচ্ছে ডাকাতি, এটা কিন্তু একটা কাজের নাম, ঠিক আছে? এটা কিন্তু আবার কোনো কাজ না, ভার্ব না। রবারি অর্থ হচ্ছে ডাকাতি, এটাও কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়, মানে কাজের নাম। সো সবকিছুর নাম কিন্তু মাথায় রাখতে হবে যে যেই জিনিসগুলো হচ্ছে বিমূর্ত ধারণা হিসেবে হয় সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন হলো আমাদের দেখা যায় যে সাধারণত হ্যাপিনেস, মডেস্টি, ট্রুথফুলনেস, অবশ্যই এগুলো আমাদের বিমূর্ত ধারণা, এগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে চলে যায়। তো এবার আমরা চলে যাব এক্সারসাইজে। এক্সারসাইজগুলো আমরা সবাই মনোযোগ সহকারে করব, তারপর আমরা কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারে একটু ব্যাক করে আবার এক দুইটা প্র্যাকটিস করার চেষ্টা করব, এরপরই তোমাদের আজকের ক্লাস আমরা মোটামুটি শেষ করে দিব। সো এক্সারসাইজ এখন আমরা সবাই কিন্তু করব। একদম প্রথমে আমরা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সবাই যাতে আমরা এক্সারসাইজটা একটু বুঝাই দিই এটা কিভাবে হবে। এখানে কিছু ইটালিসাইজ ওয়ার্ড আছে, আমি ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করে দিচ্ছি, তোমাদের বের করতে হবে যে এগুলো কোন ধরনের নাউন, ঠিক আছে? তো এই ওয়ার্ডগুলো আসলে কোন ধরনের নাউন সেগুলো আমাদের বের করতে হবে। তারপর সবাই কমেন্ট সেকশনে আমরা জানিয়ে দিবে যে আসলে কোন ধরনের নাউন হয়, ঠিক আছে? তো প্রথম 5টা আমরা করি। এখানে হচ্ছে আমাদের নাউনগুলো আইদার তোমার কমন, প্রপার, কালেকটিভ বা অ্যাবস্ট্রাক্ট, যে কোনো ধরনের নাউন হতে পারে, তোমার সিলেক্ট করতে হবে। প্রথমটা কি হবে? আচ্ছা, প্রথমটা কোনোভাবেই প্রপার তো হবে না, একজন দেখলাম প্রপার লিখছো। প্রথমটা অবশ্যই বোঝাই যাচ্ছে, আমরা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন কেন? অ্যাবস্ট্রাক্ট নাউনের আমাদের কিন্তু এক্সাম্পলেই অলরেডি হচ্ছে অনেস্টি, ট্রুথফুলনেস এগুলো ছিল, অর্থাৎ সততা যেটা বলা হয় সেটা একটা গুণের নাম, এটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা ধরা ছোঁয়া যায় না, বিমূর্ত ধারণা। এরপর সোলোমন ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম, স্পেসিফিক ভাবে একজন ব্যক্তির নাম, এটা কি হবে সেকেন্ডটা? অবশ্যই প্রপার নাউন, কারণ আমরা বলেছি যে আমরা যখন ব্যক্তি, বস্তু বা কোনো প্রাতিষ্ঠানিক নামও হতে পারে, সবকিছু কিন্তু আমাদের প্রপার নাউনে চলে যায় স্পেসিফিক ভাবে উল্লেখ থাকলে। তো এখানে সোলোমন কিন্তু হচ্ছে আমাদের প্রপার নাউন। সো এটা হচ্ছে আমাদের প্রপার নাউন। তারপর 3 নাম্বার কমিটিটা কি হবে? কমিটি
অবশ্যই কমিটি একটা জিনিস চিন্তা করো, কমিটি যখন আমরা বলি যে ধরো পরীক্ষার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে, তার মানে কি কমিটির ভিতর একই জাতীয় অনেকগুলো ব্যক্তির সমষ্টি থাকবে। পরীক্ষা কমিটি তৈরি করা হয়েছে মানে একই জাতীয় কিছু টিচারের সমষ্টি, ঠিক আছে? তো তার মানে কি কমিটি অবশ্যই আমাদের ঘুরে ফিরে কি হবে, কালেকটিভ নাউন হবে। এরপর আমরা চলে যাই, জামিল ইজ আ ব্রাইট স্টুডেন্ট, স্টুডেন্ট কি হবে? স্টুডেন্ট, অবশ্যই স্টুডেন্ট কমন নাউন। এখানে জামিল যদি থাকতো, জামিল হচ্ছে আমাদের প্রপার নাউন কারণ স্পেসিফিক ভাবে নাম, স্টুডেন্ট যখন বলা হচ্ছে স্টুডেন্টটা কিন্তু আমাদের কমন নাউন হয়ে যাচ্ছে। তারপর উইজডম ইজ বেটার দেন রিচেস, উইজডম জ্ঞান কি হবে এটা? ধরাছোড়া যেহেতু যাচ্ছে না, কি হবে? অবশ্যই এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো বাকিগুলো আমাদের একটু বাসায় হোমওয়ার্ক থাকলো, তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করে নিতে পারো যে কোনগুলো আসলে কোন কোন ধরনের নাউন হবে। এটা ছাড়াও আমরা টেক্সটে আবার একটু ব্যাক করব, তার আগে আমরা আবার একটু মাথায় রাখি যে গণনার ভিত্তিতে কিন্তু নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাউন্টেবল মানে যেটা গণনা করা যায়, আরেকটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন যেটা সাধারণত গণনা করা যায় না। কিভাবে? যেমন কাউন্টেবল কোনগুলা, অবশ্যই আমি যদি একটা অ্যাপেলের কথা বলি, একটা পেনের কথা বলি, একটা বইয়ের কথা বলি, এগুলো তো আমরা ধরে কাউন্ট করতে পারবো, একটা বই, দুটো বই, তিনটা বই, তাই না? অ্যাপেল, একটা স্কুলও যদি বলি আমরা কাউন্ট করতে পারবো। কিন্তু আমি যখন হচ্ছে ধরে ঘুরে ফিরে আমি যখন হচ্ছে আমি যদি বলি যে সুগার, ইনফরমেশন অথবা ওয়াটার, এগুলো কিন্তু আমাদের পরিমাপ করতে হয়, তাই না? আন্ডারস্ট্যান্ডিং অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন তো আবার আমরা হচ্ছে পরিমাপও করতে পারি না, বেসিক্যালি আমরা গণনা করতেই পারি না। এবং কিছু কিছু নাউন অ্যাবস্ট্রাক্ট না হলেও কিন্তু সেগুলো আমরা সাধারণত পরিমাপ করতে পারি না, যেমন রাইস, রাইসও কিন্তু আসলে আমরা বলতে গেলে গণনা কিন্তু আমরা আসলে করতে পারি না। তো এক্ষেত্রে সুগার, ইনফরমেশন, ওয়াটার এগুলো আমাদের আনকাউন্টেবল নাউন। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে এখানে ইম্পর্টেন্ট ব্যাপার কোনটা, আনকাউন্টেবল নাউন কিন্তু সবসময় সিঙ্গুলার হয়। তার মানে আনকাউন্টেবল নাউনের সাথে আমরা যখন ভার্ব বসাবো সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। এগুলো পরবর্তীতে আরো জানবে যখন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা রাইট ফর্ম অফ ভার্বের আমরা ক্লাস করব, তখন কিন্তু এগুলো আবার অনেকবার তোমাদেরকে চলে আসবে। বাট এখন মেইন কথা আমাদের মাথায় রাখতে হবে আনকাউন্টেবল নাউনগুলো সবসময় আমাদের সিঙ্গুলার ভার্বই নিবে। এবং সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমাদের সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, অবশ্যই, কারণ যেটা কাউন্ট করা যায় যদি একটা হয় তাহলে সিঙ্গুলার, একের অধিক হলে সেটা প্লুরাল হবে। কিন্তু এক্ষেত্রে আনকাউন্টেবল নাউন তুমি যতই বুঝাও, পরিমাপ যাই বুঝাও, এক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় সিঙ্গুলার ভার্বই হবে। সো এটা আমরা একটু মাথায় রাখবো। এবার আমরা চলো একদম প্রথমে টেক্সটে চলে গিয়ে আমরা যে পার্টস অফ স্পিচ প্রথমে আমরা পড়েছিলাম টেক্সটের ক্ষেত্রে, আমরা একটু চেষ্টা করি কিছু কিছু পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে, তারপরই তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আইমান লিখেছে কতক্ষণ ক্লাস, ক্লাস শেষ হয়ে যাবে। একটু আমরা চলো এবার, আমরা তো সবাই অলরেডি ক্লিয়ার যে পার্টস অফ স্পিচ আমরা কিভাবে পড়বো অথবা পার্টস অফ স্পিচের মোটামুটি কনসেপ্ট সবাই ক্লিয়ার। তো আমি কিছু তোমাদেরকে র্যান্ডম কোশ্চেন হচ্ছে থ্রো করব টেক্সট থেকে, তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। তো এই প্র্যাকটিসটা করার পরে আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাসটা শেষ করে দিব। তো প্রথম আমার হচ্ছে কোশ্চেন হচ্ছে, বলো তো বেঙ্গালি এটা কোন পার্টস অফ স্পিচ? আমি কিন্তু বলিনি যে কোন ধরনের নাউন, বলেছি কোন পার্টস অফ স্পিচ, একটু চিন্তা ভাবনা করে। আমি কিন্তু বলিনি যে কোন ধরনের নাউন, কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা, কথা হচ্ছে বেঙ্গালি শুনলেও আমাদের যদি মনে হয় যে আচ্ছা বেঙ্গালি এটা কি হচ্ছে নাউন কিনা, কথা হচ্ছে এইখানে একটু চিন্তা করো, এখানে কিন্তু ওয়ার্ডকে আসলে বিশেষায়িত করছে, তার মানে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, সো এটা আমাদের অ্যাডজেক্টিভ। এবার আমরা হচ্ছে একটু আবার চিন্তা করি ট্রেডিশনাল, ট্রেডিশনাল ক্রাফট, ট্রেডিশনাল ক্রাফটের ক্ষেত্রে ট্রেডিশনাল কোন পার্টস অফ স্পিচ, এটা আমরা একটু কমেন্টে জানাই কোন পার্টস অফ স্পিচ। আমি এখনো জিজ্ঞেস করিনি কোন ধরনের নাউন, এটা বলিনি, জাস্ট কোন পার্টস অফ স্পিচ সেটা আমরা একটু চিন্তা করি। ট্রেডিশনাল ক্রাফট যেহেতু বলা হচ্ছে, ক্রাফটটা কেমন ট্রেডিশনাল, তার মানে ট্রেডিশনাল কোন ধরনের পার্টস অফ স্পিচ? ভেরি গুড। আচ্ছা, ট্রেডিশনাল কিন্তু আমাদের এখানে অ্যাডজেক্টিভ। এবার আমরা চলে যাই, এবার আমাকে বলবে যে বাংলাদেশ কোন পার্টস অফ স্পিচ, এবং এটা আগে প্রথমে অ্যান্সার করো, দেন এটা নিয়ে আরেকটা আমাদের কোশ্চেন আসছে, বাংলাদেশ কোন পার্টস অফ স্পিচ? বাংলাদেশ, বাংলাদেশ অবশ্যই প্রথম কথা হচ্ছে নাউন। এবার আমাকে আরেকটি অ্যান্সার দিবে যে কি ধরনের নাউন, আমরা নাউনের বিভিন্ন ক্লাসিফিকেশন পড়েছি, কি ধরনের নাউন?
অবশ্যই এটা একটা দেশের নাম যখন বলা হচ্ছে এটা কিন্তু নাউন, এটা হচ্ছে আমাদের প্রপার নাউন। আচ্ছা, সেম ভাবে আমি যখন নকশি কাঁথা বলছি, নকশি কাঁথাও কি ধরনের নাউন বলো তো? নকশি কাঁথা, নকশি কাঁথা এই পুরাটুকু কি ধরনের নাউন? এটাও কিন্তু প্রপার নাউন, কারণ এটা হচ্ছে স্পেসিফিক ভাবে ট্রেডিশনাল হস্তশিল্পর স্পেসিফিক নামটা বোঝাচ্ছে। নকশি কাঁথা এটাও আমাদের প্রপার নাউন। আচ্ছা, এবার হচ্ছে আমাকে বলবে রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর এগুলো কোন পার্টস অফ স্পিচ? ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, বগুড়া, যশোর এটা কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, সবাই বলেছে এটা নাউন। এবার কোন ধরনের নাউন তাহলে? ভেরি গুড, তাসনিয়া আহমেদ কমেন্ট করেছে প্রপার নাউন। এটা কিন্তু আমাদের হচ্ছে প্রপার নাউন। কেন প্রপার নাউন? এগুলো হচ্ছে স্থানের নাম বোঝানো হচ্ছে, তাই এটা প্রপার নাউন। তার মানে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এভাবে আমরা চেষ্টা করব গ্রামাটিক্যাল টপিক পড়ার পর একটু আমাদের টেক্সটে এটা একটু রিফ্লেকশন, টেক্সটে দেখে বিভিন্ন ওয়ার্ড আমরা দেখে চেষ্টা করবো যে আমরা বুঝতে পারছি কিনা। আজকে পার্টস অফ স্পিচ ছিল, পার্টস অফ স্পিচেরটা এটা ছাড়াও আমরা বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল টপিক পড়ে আমরা একটু বুঝতে চেষ্টা করব যে মোটামুটি আমরা পারছি কিনা। তো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। তবে তোমাদের জন্য আরো কিছু কথা আছে যে আমাদের আজকের ক্লাসটা কিন্তু একদম ফ্রি ক্লাস ছিল, তোমাদের সবার জন্য উন্মুক্ত। তোমরা তোমার ফ্রেন্ডদের সাথে দেখেছো, আশা করি সবাই ক্লাসটা অনেক এনজয় করেছে এবং আমিও ক্লাসটা নিয়ে খুবই আমার ভালো লাগছে। এবং এটা আমরা একটু মাথায় রাখবো যে দেশব্যাপী কিন্তু আমাদের সবগুলো শাখায় আমাদের এই কোর্সটা লঞ্চ হচ্ছে। একাডেমিক প্রোগ্রাম 2025 অনলাইন বা কম্বো ব্যাচ আছে, যেটা শুরু হবে 10 জানুয়ারি থেকে। তো এটা আমরা একটু মাথায় রাখি এবং এখানে তোমরা এক্সট্রা করে কি কি পাচ্ছ সেটাও আমরা একটু জেনে রাখি। যে অবশ্যই আজকে ক্লাসের প্যাটার্ন দেখে তো বুঝতে পারছো যে এ ধরনেরই তোমাদের আরো অনেক ভালো ভালো ক্লাসগুলো হবে। তো এখানে আমরা আরো কি কি জিনিস পাবো সেগুলো হচ্ছে প্রিন্টেড প্যারালাল টেক্সট, তোমাদের যে বোর্ডের যেই বোর্ড বইগুলো কিভাবে পড়বে সবকিছু একদম বিস্তারিতভাবে আলোচনা করা হবে এই প্যারালাল টেক্সটে। এটার পাশাপাশি তোমাদের জন্য তোমাদের থাকবে প্রিয় ভাইয়া এবং আপুরা, মেধাবী ও অভিজ্ঞ শিক্ষকরা। এটা ছাড়া ডেইলি এমসিকিউ এক্সাম থাকবে, মানে তোমরা পড়ার পর জিনিসটা যাচাই করতে পারছো কিনা সেটাও থাকবে। অধ্যায় ভিত্তিক সিকিউ এক্সাম থাকবে, প্রতিটা টপিকের উপর অধ্যায়ের উপর তোমাদের এক্সাম থাকবে যাতে তোমরা ভালো করে পড়াটা কমপ্লিট করে ফেলতে পারো। এবং আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার, সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস থাকবে। এটা হচ্ছে তোমরা যে কোনো সময় যে কোনো ধরনের ডাউট তোমাদের যদি মাথায় আসে, হয়তো গ্রামাটিক্যাল কোনো রুলস বুঝছো না বা ইংলিশ বাদে যে কোনো টপিকের গণিত অথবা তোমার বাংলা যে কোনো একটা সমস্যা হচ্ছে, তুমি এই কিউএনএ সার্ভিসে তোমার এই সমস্যাটা ভয়েস টেক্সট হতে পারে, তুমি একটা পিকচার তুলে পাঠিয়ে দিতে পারো অথবা টেক্সট টাইপ করে পাঠিয়ে দিতে পারো এবং তুমি কিন্তু অ্যান্সারে তোমার ডাউট সলভটা পেয়ে যাবে। তোমাদের একদম হচ্ছে অভিজ্ঞ শিক্ষকরা তোমাদেরকে এই অ্যান্সারগুলো করে দিবে, ঠিক আছে? তো এই ধরনের তোমরা সার্ভিস পেয়ে যাবে যেটা তোমরা যে কোনো সময় 24/7 এটা ওপেন, একদমই যে কোনো সময় তুমি হচ্ছে কিন্তু এই কোশ্চেন করে কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। এরপর থাকছে তোমাদের এই যে প্যারালাল টেক্সট গুলো, বিভিন্ন প্যারালাল টেক্সটে অলরেডি বলা হয়েছে যে সব ধরনের ব্যাপারে একদম ডিটেইলসে তোমাদের ডিসকাস করে ফেলা থাকবে। এটা ছাড়াও তোমাদের কোর্স প্ল্যান আছে, এগুলো তোমরা পেয়ে যাবে অলরেডি, পিডিএফ থেকেও পেয়ে যাবে। অষ্টম শ্রেণীর বাংলা ইংলিশে তোমাদের লেকচার ক্লাস 140টি থাকছে। এটা ছাড়া তোমাদের হচ্ছে অফলাইন ব্যাচের হচ্ছে ফি মোট 7,000 টাকা, কম্বো ব্যাচেরও ফি দেওয়া আছে সীমিত সময়ের জন্য, কিন্তু এখন হচ্ছে ভর্তি চলছে 1,000 টাকা ছাড়ে ভর্তি চলছে। সো আমরা মোটামুটি এটা জেনে রাখলাম এবং মাথায় রাখো যে এই ধরনের কিন্তু তোমরা ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। আজকে একটা ফ্রি ক্লাস ছিল, ধন্যবাদ সকলকে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য। তো আজকের ক্লাস ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক শুভকামনা রইল। ওকে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ। আমরা হচ্ছে এখনই ক্লাসটা শেষ করে দিব। শেষ করার আগে বলছি তোমাদেরকে, আমাদের ক্লাসটা এই পর্যন্ত ছিল। আর এই ক্লাসের পিডিএফ এবং হচ্ছে রেকর্ডটা তোমরা হচ্ছে ক্লাসের পরে পেয়ে যাবা। যেমন করে হচ্ছে তোমরা সবগুলা ক্লাস অনলাইনের যেই ক্লাসগুলো আমাদের হবে রেগুলার ক্লাসও সব মানে সবগুলা ক্লাসেরই হচ্ছে মানে রেকর্ড এবং হচ্ছে পিডিএফ ক্লাসের পরপরই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আর তোমরা কি সবাই আজকে পরীক্ষা অ্যাটেন্ড করেছিলা? গতকাল যে আমাদের পরীক্ষাটা হয়েছে টিচার ইনবক্সে একটু লিখো তো, মানে গতকাল যে আমাদের ক্লাসটা হয়েছিল এটার উপর তো আজকে ডেইলি এক্সাম হওয়ার কথা, তোমরা সবাই কি অ্যাটেন্ড করেছো কিনা অনলাইনে একটু জানাই। হ্যাঁ, তোমরা কি জানো যে তোমাদের হচ্ছে প্রতিদিন যে একটা ক্লাস হয় সেটার উপর একটা পরীক্ষা হয়? হ্যাঁ, সেই পরীক্ষার টাইমটা হচ্ছে সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত, যে কোনো সময় তুমি অনলাইনে জয়েন করে তোমার স্টুডেন্ট আইডি দিয়ে তুমি হচ্ছে পরীক্ষাটা দিতে পারবা। এরকম করে তুমি 4টা ফ্রি ক্লাস হবে, 4টা ফ্রি ক্লাসের হচ্ছে 4টা পরীক্ষা থাকবে। আর আমাদের যখন রেগুলার প্রোগ্রাম শুরু হবে তখনও হচ্ছে প্রত্যেকটি ক্লাসের পর দিনই হচ্ছে তোমাদের একটা করে ডেইলি এক্সাম থাকবে। হ্যাঁ,
এমসিকিউ এক্সাম থাকবে। তারপরে আমাদের রেগুলার ক্লাসে হচ্ছে তোমার যখন একটা চ্যাপ্টার শেষ হবে, যখন হচ্ছে আমাদের সবগুলো বিষয় শুরু হবে, একটা চ্যাপ্টার শেষ হবে, ওই চ্যাপ্টারের উপরে একটা ফুল পরীক্ষা হবে, সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা। হ্যাঁ, যারা পরীক্ষা দিয়েছো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পরীক্ষা দাওনি, তোমরা হচ্ছে ক্লাসের পরেও পরীক্ষাটা দিতে পারবে রাত 11টা পর্যন্ত। যে কোনো সময়ের মধ্যে তুমি হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার আর যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আমাদের পোর্টালে লগ ইন করে ওইখানে লাইভ এক্সামে ক্লিক করে তুমি এক্সামটা দিয়ে দিতে পারবা। ঠিক আছে? আর আগামীকাল হচ্ছে তোমাদের ক্লাস থাকতেছে না, সেটা হচ্ছে পরবর্তী শনিবারে তোমাদের হচ্ছে বিজ্ঞান ক্লাস থাকবে, তারপরে রবিবার হচ্ছে তোমাদের বাংলা ক্লাস দিয়ে হচ্ছে আমাদের ফ্রি ক্লাসটা শেষ হবে। ঠিক আছে? আচ্ছা, আফিফা বলতেছো তুমি জানতে না? হ্যাঁ, তুমি পরীক্ষাটা দিয়ে দিতে পারবা, ক্লাসের পরেও তুমি জাস্ট ওই আইডিতে জয়েন করে তুমি পরীক্ষাটা দিয়ে দিতে পারবা। আর এক্সামটা হচ্ছে জাস্ট তুমি লাইভ এক্সামে ক্লিক করার পর ওইখানে তোমার যেই এক্সামটা আছে স্টার্টে ক্লিক করলে তোমার সামনে এমসিকিউ গুলো চলে আসবে, তুমি জাস্ট ক্লিক করে হচ্ছে আহ, তুমি অ্যান্সার মানে এক্সামটা দিয়ে দিতে পারবা। যে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, তো কোশ্চেনটা থাকবে পাশাপাশি অপশনগুলো থাকবে, তো তুমি হচ্ছে ওইখানে যেই অপশনটা সঠিক হবে এরকম 10টা করে এমসিকিউ থাকবে, তুমি হচ্ছে এক্সামগুলো দিয়ে দিতে পারবা। আর একজন বলেছে ফ্রি ক্লাসের পিডিএফ কোথায় পাবো? পিডিএফটা হচ্ছে তোমার আইডিতেই পেয়ে যাবে পাস্ট ক্লাসে। হ্যাঁ, তুমি যে আজকে ক্লাসে জয়েন করার জন্য যেভাবে তুমি হচ্ছে আমাদের পোর্টালে জয়েন করেছো রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে, সেভাবেই তুমি আমাদের স্টুডেন্ট লগ ইনে জয়েন করবা। ওইখানে দেখবা যে অপশন একটা আছে, অনেকগুলো অপশন দেখতে পারবা ড্যাশবোর্ডে, যে পাস্ট ক্লাস নামে যে অপশনটা থাকবে, ওইখানে গেলে হচ্ছে তুমি ক্লাসের পিডিএফ আর হচ্ছে ক্লাসের যে রেকর্ডটা আছে ওইটা পেয়ে যাবা। আর পরীক্ষাগুলোও সবগুলো ওইখানেই পেয়ে যাবে, তোমার আইডিতে সবগুলো থাকবে, তুমি জাস্ট একটু ঢুকে এগুলো দেখতে হবে। ওকে? আর আমাদের যে লঞ্চিং লাইনটা হয়েছিল ফেসবুকে, ওইখানে কিন্তু সবকিছু দেখিয়ে দেওয়া হয়েছিল একদম, মানে ফিজিক্যালি, যে তুমি কিভাবে হচ্ছে এক্সামটা দিবা, কিভাবে হচ্ছে তুমি পিডিএফটা পাবা, কিভাবে ক্লাসের রেকর্ডটা পাবা, সবকিছু দেখিয়ে দেওয়া হয়েছে। তুমি ওই ভিডিওটা দেখলো ইয়ে করতে পারবা। তুমি ভর্তি হইতে, শুভ্র বলতেছো ভর্তি কিভাবে হবা? তুমি অনলাইনেও ভর্তি হইতে পারো আমাদের পোর্টালে ঢুকে। আরেকটা হচ্ছে তুমি আমাদের নিকটস্থ যে ব্রাঞ্চ আছে তোমার বাসার, ওইখানে গিয়ে তুমি ভর্তি হইতে পারবা। ঠিক আছে? ঠিক আছে ভাইরা, আমাদের হচ্ছে, হ্যাঁ হ্যাঁ সাদিকা, তোমার মেসেজ দেখা যায়, হ্যাঁ সবার মেসেজই দেখা যাচ্ছে, বাট সবগুলো তো আর একসাথে পড়া যায় না। অনেক অনেক স্টুডেন্ট আছো আমাদের সাথে আজকে ফ্রি ক্লাসে, তো সবার মেসেজ পড়তে গেলে তার অনেক সময় দরকার। সবার মেসেজ আসতেছে আমাদের এখানে। হ্যাঁ, শনিবারও সেম টাইমই হবে, বিকাল 4টায় হবে শনিবারে। আহ, এই টাইমে হবে এখন থেকে পুরো মানে সবগুলা ক্লাস। হ্যাঁ আফিফ, তোমার মেসেজও আসতেছে। ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে আজকে এখানেই শেষ করি। আর আমাদের ফেসবুকেও তো তোমরা এখন থেকে রেকর্ডটা পেয়ে যাবা, যেহেতু আমাদের এই লাইভ ক্লাসগুলো ফেসবুকে হচ্ছে। তোমরা আমাদের ফেসবুক যে পেজ আছে ওইখানেও তুমি আমাদের লাইভ ক্লাসের রেকর্ডটা প্লাসে হচ্ছে তুমি পিডিএফটা পেয়ে যাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আমাদের পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।